মার্কেটিং এর এই শিখন একাডেমি ডিজিটাল মার্কেটিং এর 6 নম্বর ক্লাস শুরু করছি আমরা। আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমরা যেহেতু একটা প্রজেক্ট ওয়াইজ করব, আমি একটা ডোমেইনে নিয়ে আসছি আমাদের কাজটাকে। আপনারা কিভাবে অনলাইনে নিয়ে আসবেন সেটা আমি সাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন ডেভেলপমেন্টের পরে আমরা এটা একটা ক্লাস রাখবো, যেখানে সি প্যানেল, লাইভ সি প্যানেল এবং ডোমেইন কিভাবে কানেক্ট করতে হয়, ডোমেইন কিভাবে কিনতে হবে, এর মধ্যে আপনারা যদি কেউ চান নিজেদের জন্য ডোমেইন একটা নিশ সিলেক্ট করে যে আপনারা কোন, এটা হতে পারে আপনার নিজের জন্য একটা ডোমেইন নেম। যেমন আমি এখন একটা ডোমেইনে কাজ করতেছি, আপনারা যদি ডোমেইন নেমটা খেয়াল করেন সেটা হচ্ছে freelancersaki.online, একদম ফ্রেশ এই ডোমেইনটার উপরে আমরা একটা ল্যান্ডিং পেজ করব এবং আমি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব এবং সেই পোর্টফোলিও ওয়েবসাইটটাকে ডিজাইন করার পরে এটাকে অন পেজ অফ পেজ এসইও করব। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এটার রেজাল্ট আমরা দেখব। এখানে আমরা কন্টেন্ট লিখব। সো সম্পূর্ণ আমাদের যে ক্লাসগুলো থাকবে, প্রত্যেকটা ক্লাসের মডিউলের টপিকগুলোকে আমরা এই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। নেক্সট 2-4টা ক্লাসের মধ্যে কেউ যদি চিন্তা করেন নিজেদের জন্য একটা ডোমেইন কিনবেন, ফাইন, আমি সেই গাইডলাইন দেখাই দেব কিভাবে কিনতে হবে, হোস্টিং কোত্থেকে নিতে হবে। আপনারা চাইলে এই শিখন একাডেমির হোস্টিং এবং ডোমেইন সার্ভিস থেকে আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন। 2-4 দিন চিন্তা করেন, আমি ক্লাসটা একটু আগাই, তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন কোন ডিজিটাল মার্কেটিং এর নিজের জন্য পোর্টফোলিও তৈরি করবেন নাকি কোন একটা নিশ নিয়ে কাজ করবেন। এই জিনিসগুলো আমরা ক্লাসের ল্যান্ডিং পেজ ডিজাইন করা অবস্থায় আপনারা আগামী 2-4টা ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনারা নিতে পারেন। আমি কাজ শুরু করব freelancersaki.online একটা ডোমেইনে। আপনারা এটাকে ফলো করবেন আপনাদের লোকাল হোস্ট যেটা আছে ওটার মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য। আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা তৈরি করেছিলাম একটা হোম পেজ, যে হোম পেজটা আমরা পেজেস সেকশন থেকে হোম পেজ নামে একটা পেজ তৈরি করেছিলাম এবং পাবলিশ করেছি হোম লিখে। সেটাকে আমরা দেখাই দিছি যে এটা আমাদের হবে, এটা আমাদের ল্যান্ডিং পেজ হবে। আমি চলে যাব সেটিংসে, রিডিং, এবং এটাকে বলে দিব যে এটা হবে আমাদের ল্যান্ডিং পেজ। আমি যদি ল্যান্ডিং পেজে চলে আসি, আমার এটা হোম পেজটাই ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এবং পেজেস সেকশন থেকে যাব, পেজেস সেকশন থেকে আসার পরে নাজমুন নাহার রিয়া, একটু পরে আপনার কোয়েশ্চেনটা আমি নিচ্ছি। এখান থেকে আসার পরে আমরা হোম পেজের এডিট সেকশনে চলে যাব। এডিটে আসলে আমরা এটাকে এই টেমপ্লেট সেকশন থেকে এটাকে বলবো এলিমেন্টর ক্যানভাস আপডেট করব। করার পরে এডিট উইথ এলিমেন্টর চলে যাব। এডিট উইথ এলিমেন্টরে আসার পরে আমাদের এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এলিমেন্টরের বিল্ডার আছে, সেখানে আমরা আমাদের অপশনগুলো চলে আসবে। ওকে, এই নেভিগেটরটা আজকে থাকুক, এই নেভিগেটরটার বেশ কিছু কাজ আছে, এটা আমরা দেখাবো। আমরা যদি এখন ফ্রন্ট পেজে চলে আসি, একদম ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এলিমেন্টর ক্যানভাস যখন আমরা সিলেক্ট করব তখন একদম ব্ল্যাঙ্ক থাকবে। আমরা যদি এই গিয়ার সাইন থেকে, সেটিংস সাইন থেকে একদম নিচে বাম দিকে আমার কার্সারটা যেখানে আছে, এখান থেকে যদি আমি বলি স্ট্যাটাসটা কি আমি দেখতে পাচ্ছি, পেজটা কি পাবলিশ হয়েছে, এটা কি ড্রাফট অবস্থায় আছে, এটা কি পেন্ডিং অবস্থায় আছে নাকি প্রাইভেট অবস্থায় আছে, এটা পাবলিশ মোডে আছে, তার মানে এটা এখন আমি লাইভে দেখতে পারবো। পাবলিশড মোডে থাকলে আমরা এটাকে লাইভে দেখতে পারবো। ফাইন, তারপরে এখান থেকে দেখেন পেজ লেআউট, আমাদের যে পেজের লেআউট আছে না, এই লেআউটটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আরেকটা অপশন কোথা থেকে সিলেক্ট করতে পারি, দুইটা জায়গায় আমি দেখাই আপনাদেরকে। একটা হচ্ছে পেজেস সেকশন, পেজেস থেকে যে পেজের জন্য পেজ লেআউট সিলেক্ট করব সেই পেজের এডিট বাটনে ক্লিক করে আমরা ওই পেজের এডিট সেকশনে আসব। টেমপ্লেট সেকশন থেকে আমরা পেজ লেআউটটা সিলেক্ট করতে পারি। আরেকটা অপশন হচ্ছে আমরা এলিমেন্টরের নিচে সেটিংসে, আমরা যখন এটাকে এলিমেন্টরে এডিটের জন্য ওপেন করব, ঠিক বাম দিকে নিচে সেটিংস আইকনে ক্লিক করে আমরা একটু নিচের দিকে এই ক্যানভাসটাকে, পেজ লেআউটটাকে আমরা সিলেক্ট করতে পারবো। আমি যদি এলিমেন্টর ফুল উইডথ সিলেক্ট করি, আমি দেখতে পাচ্ছি একটা হেডার সেকশন আসছে এবং একটা ফুটার সেকশন আসবে। ফাইন, আমি
এটাকে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আপডেট না করা পর্যন্ত আমি কিন্তু আমার ল্যান্ডিং পেজের অথবা ফ্রন্ট পেজের আপডেটটা দেখতে পাবো না। এখন যদি আমি রিফ্রেশ করি এটা আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা, আমি যে পেজ লেআউটটা সিলেক্ট করছি সেই পেজ লেআউটটা বলতেছে যে এটা যদি হয় এলিমেন্টর ফুল উইথ পেজ লেআউট, তাহলে এলিমেন্টরের বাই ডিফল্ট একটা হেডার সেকশন থাকবে, একটা ফুটার সেকশন থাকবে। হেডার সেকশনটা হচ্ছে একটা পেজের উপরের অংশ, ফুটার সেকশনটা হচ্ছে একটা পেজের নিচের অংশ। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? নুরুন নাহার রিয়া হ্যান্ড রেজ করেছিলেন, বলেন তো আপনার কোয়েশ্চেনটা কি? ভাই আপনি প্রথমে যে ডোমেইন কেনার কথা বললেন, তারপরে নিশা, মানে এই জিনিসটাই বুঝতে পারি না, এটা কি আমাদের কিনতেই হবে? মানে আমরা কি এটা আদৌ তৈরি করতে পারবো না, সবসময় আমাদের বাইরে থেকে নিতে হবে? হ্যাঁ, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, ওকে এই জিনিসটা আমি 2 মিনিট এক্সপ্লেইন করি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি যখন নিজেকে প্রেজেন্ট করতে চাবেন, মানে কোনো কাজের জন্য অথবা কোনো সার্ভিসের জন্য, আপনি যখন ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করবেন, সবার জন্য বলতেছি, ভালো একটা কোয়েশ্চেন। আপনি যখন ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করবেন বা শেষ করার শেষের দিকে 2 মাস 2.5 মাস পরে আপনি তখন সার্ভিসের জন্য চলে যাবেন। উইদিন কোর্স, মানে কোর্সে থাকা অবস্থায় আপনারা কাজের জন্য চলে যাবেন। এখন অনলাইনে অথবা অফলাইনে, অনলাইনে যখন আপনি দিবেন, আপনি রিসেন্টলি কি কাজ করেছেন এটা আপনাকে ক্লায়েন্টকে দেখাইতে হয়। পোর্টফোলিও হিসেবে একটা যদি ওয়েবসাইট থাকে, সেটার জন্য নিজের ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন, সেই কাজের রেজাল্টটা আপনি অ্যাজ এ পোর্টফোলিও আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে হ্যাঁ আমি এটাকে এসইও করছি, আমার 1 মাস 10 দিন, 1.5 মাস, 2 মাস সময় লাগছে, 3 মাস সময় লাগছে, আমি এটাকে এসইও করছি, এই হচ্ছে আপনার কাছে একটা প্রুফ থাকবে, সেই প্রুফটা আপনি দেখাতে পারবেন। আদারওয়াইজ আপনি তো কোনো কাজ করেন নাই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যে কোনো প্রতিষ্ঠানে, এবং আপনি যখন কাজ করে বের হয়ে যাবেন তখন আপনার অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি রিসেন্ট কাজ কি থাকে ওইটাই রিসেন্ট কাজ হিসেবে আপনার ওয়েবসাইটে আপনি যদি এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করেন, যেহেতু আমরা প্রজেক্ট ওয়াইজ এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করব, এই জন্যই আপনার একটা ডোমেইন থাকলে একটা নিশের জন্য, আপনার নিজের পোর্টফোলিওর জন্য, আপনার নিজের নামে, যেমন আমি একটা ডোমেইন ওপেন করেছি, এটা রিসেন্টলি নিয়েছি, সেটা আপনাদের প্রজেক্টের জন্য বা অন্য স্টুডেন্টদের জন্য প্রজেক্টের জন্য আমি রেখেছি, সেটা হলো ফ্রিল্যান্সার সাকিব অনলাইন। এটাতেই আমরা আমাদের কাজগুলো করব, যাতে আমরা যে কাজগুলো শিখছি সেটা যে প্রুফ সহ এই কোর্সটা শেষ করব। এবং অনলাইন অফলাইনে আপনারা যখন যাবেন, আপনারাও যদি আপনাদের কাছেও যদি একটা ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট থাকে, সেটা আপনারা অফলাইন অথবা অনলাইন ক্লায়েন্টকে দেখাতে পারবেন। আমার বিশ্বাস আমি আপনার কোয়েশ্চেন আনসারটা দিতে পারছি। জি, আর একটু কথা ছিল যে আমাদেরকে এটা রিসেন্টলি নিতে হবে, মানে আমরা কি তাহলে দুই একদিনের মধ্যে নিব, নাকি আমাদের কোর্স যখন শেষের দিকে থাকবে, আমরা যখন সার্ভিসের দিকে আগাবো তখন? আর ডিপেন্ডস। খরচটা কিরকম এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন। ডোমেইন রাফলি ডোমেইন 1000 টাকার মধ্যে পাওয়া যায়, 800-900 টাকার মধ্যে পাওয়া যায়। আর একটা স্টার্টিং এর জন্য একটা হোস্টিং রাফলি 600 থেকে 800 টাকার মধ্যে পাওয়া যায় ইয়ারলি চার্জ। হ্যাঁ, ওই ডোমেইনের চার্জটাও ইয়ারলি, হোস্টিং এর চার্জটাও ইয়ারলি, অনেকেই মান্থলিও করে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এবং পাশাপাশি ইশিখন একাডেমিরও এই সার্ভিসটা আছে পার্সোনালি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। আপনারা চাইলে সাপোর্টে যোগাযোগ করবেন, এই বিষয়ে আপনি জানতে পারবেন। ওকে, আর কেউ কিছু বলবেন? রানী মন্ডল বলেন, এইচএস হাবিবা বলেন, কিছু কোনো কোয়েশ্চেন থাকলে। জি, আমি বলতে চাচ্ছিলাম কি বিডিটি নাকি ডলার? হ্যাঁ, টাকা হচ্ছে টাকা। 1000 টাকার মধ্যে 800-900 টাকার মধ্যে পাওয়া যাবে ডোমেইন এক বছরের জন্য। আর হোস্টিংটা হচ্ছে 600 থেকে 800-900 এরকম রেঞ্জ, ডিপেন্ড করে। আমরা যখন ফুল উইথ সিলেক্ট করব তখন এটাতে এলিমেন্টের ফুল উইথ সিলেক্ট করলে এটার একটা হেডার ফটো থাকবে। আমরা কাজ করব এলিমেন্টের ফুল উইথ নিয়েই আপাতত কাজটা শুরু করব। এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টের এই লেআউটটা নিয়ে। আমি বলছিলাম আপনারা বাসায় ট্রাই করবেন, বাট এটা তো বিষয় না, বাট এক্স্যাক্টলি যদি আমি আপনাদেরকে বলে দিই কোনটাতে কি কাজ হচ্ছে, আপনাদের জন্য সুবিধা হবে। আমি নেভিগেটরটাকে নিচের দিকে স্ক্রল করে রাখলাম, এটার কাজ আছে, আপনাদেরকে একটু দেখাবো। এখন আমার হেডার আছে, ফুটার আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তার আগে এখানে আমি একটু দেখি এলিমেন্টরের, এই যে আমি যখন এডিটে আসলাম আমার কি কি অপশন আছে, এখানে আমি কি করতে পারবো। উপরে মেনু বার থেকে আমি যদি
উপরের এই কোনায় যে মেনু বার থেকে গিয়ার সাইন আমি যদি মেনু বারে ক্লিক করি, সাইট সেটিংসে চলে আসি, এইখানে দেখেন গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্টস, টাইপোগ্রাফি এই জিনিসগুলো আছে। গ্লোবাল কালার্সে যদি আমি চলে আসি, গ্লোবাল কালার্সটা হচ্ছে আমরা এই 4টা কালার নিয়ে এই ওয়েবসাইটের কালারটা, এই ওয়েবসাইটের কালারগুলো হবে। আমার পছন্দ মতো আমি 4টা কালার সিলেক্ট করে দিতে পারি। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সটের জন্য কি কালার হবে, অ্যাকসেন্টের জন্য কি কালার হবে, টেক্সট অ্যাকসেন্ট অথবা ওয়েবসাইটের অ্যাকসেন্ট। দেখেন এটা হচ্ছে সেই কালার, এবং কালার কোড দেওয়া আছে। এগুলাকে আমরা বলি কালার কোড। এই যে কালারের পরে হ্যাশ, এখানে দেখেন প্রাইমারি কালার হচ্ছে #6EC1E4, এটা হচ্ছে এই কালার কোড বলি আমরা এগুলাকে। ফাইন, এই 4টা কালারের পরেও আপনারা যদি চান, আমরা যদি চাই আমরা অন্য কালার সিলেক্ট করতে পারবো। কালারটার মধ্যে যদি সিলেক্ট করি, একটা কালার পিকার একটা বক্স পপ আপ হবে। সেই কালার পিকার বক্স থেকে আমরা আমাদের এই বারটাকে যদি আমরা সরাই, আমাদের পছন্দ মতো কালার আমরা সিলেক্ট করে নিতে পারবো। এটা কেন? প্রথমেই এলিমেন্টর দিয়ে কোনো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য কোনো ক্লায়েন্টের অথবা সার্ভিস প্রোভাইডার, মানে যার জন্য আপনি এই ওয়েবসাইটটা তৈরি করবেন, তারা কর্পোরেট কালার থাকে। যেমন কর্পোরেট কালার বলতে ইশিখন একাডেমির কালার, কর্পোরেট কালার আছে, এটা হচ্ছে সেই কালার কম্বিনেশন। 4টা কালার নিয়ে ইশিখন একাডেমির ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই কর্পোরেট কালার থাকে যে আমি এই কালার চাই। অথবা আপনি যখন ল্যান্ডিং পেজ ডিজাইন ডেভেলপমেন্ট করবেন, ক্লায়েন্টের কাছে আপনার কোয়েশ্চেন থাকবে যে আমার কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো তুমি যদি আমাকে বলো আমার জন্য ভালো হয়। তোমার কি ওয়েবসাইটের জন্য লোগো আছে? না থাকলে আমাকে একটা লোগো দিতে হবে। আপনার ওয়েবসাইটের কালার কোড কি, আপনি কোন কালারগুলো প্রিফার করেন, অথবা আপনার যদি কোম্পানির কোনো কালার কোড থাকে, কর্পোরেট কালার থাকে, সেগুলো আমাকে দিবেন। আর একটা ল্যান্ডিং পেজের সবসময় কালারটা নেওয়া হয় একটা লোগো থেকে। দেখেন ইশিখন একাডেমির একটা লোগো আগে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা কোম্পানির ল্যান্ডিং পেজ তৈরি করার সময় আমরা প্রিফার করি, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার যারা আছে তারাও প্রিফার করে যে লোগো থেকে কালারটা নেওয়ার জন্য। অ্যাজ অ্যান এক্সাম্পল, দারাজ যদি চলে আসি, দারাজের কালার কোড হচ্ছে এটা, এবং ওই কালার কোড থেকে বিভিন্ন ওয়েবসাইটে খেয়াল করবেন যে লোগো থাকে, ওই লোগোটা থেকেই কালার কোডটাকে নিয়ে আসা হয় এবং ওই কালার কম্বিনেশনে একটা ওয়েবসাইটকে তৈরি করা হয়। সো ওই হিসেবে কালার কোডগুলো আপনারা এখানে প্লেস করে দিতে পারবেন বারবার, যাতে প্রত্যেকটা পেজের জন্য আলাদা, আমরা তো আলাদা আলাদা পেজ তৈরি করব, এই জন্য একবারে প্রথমেই গ্লোবাল কালারে এসে এটাকে অন করে দিয়ে আমরা এই কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। দেখছেন আমি এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটা অন অবস্থা আছে, আমার অ্যাকসেন্ট কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। ফাইন, এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। তারপরে কি আছে, আমি যদি একটু ব্যাকে আসি, গ্লোবাল ফন্টস, প্রাইমারি ফন্টস কি হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, এই জিনিসগুলোকে এই দেখেন প্রাইমারি ফন্টস এটা এই অবস্থায় আছে এবং এটা রোবটতে আছে। আমরা চাইলে গুগল ফন্ট, এখানে গুগল ফন্ট আগে থেকেই ইনক্লুড করা আছে এই এলিমেন্টরে। আমরা আমাদের প্রয়োজন মতো অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এই ফন্টগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। এখানে একবার চেঞ্জ করে নিলে হয় কি, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কাজ করতে হয় না, সময় বেশি লাগবে যদি আমাকে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ফন্ট চেঞ্জ করতে হয়, সাইজ চেঞ্জ করতে হয়। এই জন্য আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের আগে এই জিনিসগুলোকে সেভ করে নিব এবং এই জিনিসগুলোকে সেট করে দেব। ফাইন, আমি সেভ করে দিলাম। ব্যাকে আসি, এখানে আসার পরে টাইপোগ্রাফি, আমি যদি টাইপোগ্রাফিতে আসি, আমার টাইপোগ্রাফির কালার কোড কি হবে, কোনটার কি কালার হবে, বডিতে কি হবে, লিংকের জন্য কালার, আলাদা আলাদা কালার আমরা দিয়ে দিতে পারবো। তারপরে বাটন, স্পেসিফিকলি আমার পুরো ওয়েবসাইটের জন্য আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি সেই ল্যান্ডিং পেজের জন্য আমার প্রত্যেকটা বাটনের কালার কি হবে সেটাকেও আমি সেট করে দিতে পারবো। এখান থেকে সেট করে দিলে হবে কি, যতগুলা বাটন আমরা ক্রিয়েট করব সবগুলো বাটনের কালার, টাইপোগ্রাফি, সেটিংস, এখান থেকে সাইজ, বর্ডার, রেডিয়াস কি জিনিসগুলো আমরা দেখবো, সবকিছু ওই বাটনটার মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। বারবার আমাদেরকে চেঞ্জ করতে হবে না, কারণ প্রত্যেকটা পেজের জন্য আমরা যদি এখান থেকে সেট না করি আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, কেন আমি বলতেছি যে আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে হবে। মনে করেন এখন আমরা হোমে আছি, হোম পেজের টাইটেলের ফন্ট সাইজ হচ্ছে এটা,
তারপরে এখন আমরা তো HTML বেসিক শিখছি, আমি এখন কিভাবে জানবো? অনেক সময় হয় কি, ক্লায়েন্ট বলে যে আমাকে তুমি এই সাইটের মতো করে, এই সাইটের লেআউটটার মতো করে আমাকে তুমি ওয়েবসাইটটা ল্যান্ডিং পেজটা তৈরি করো। আমি যদি এখন আপনাদেরকে বলি আমাকে এই ই-শিখন ওয়েবসাইটের লেআউটটার মতো করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেন, এই লেআউটটার মতো তৈরি করে বলতে আপনারা কি বুঝেন? আনসার দেন আমাকে। হেডার, বডি, ফুটার এরকম কি? বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই, আবার বলেন। বলেছি লেয়ারটা কি এরকম যে হেডার পার্ট, বডি পার্ট আর ফুটার পার্ট? হ্যাঁ, ওই আপনি চিন্তা অনেকটা করুন। কাছাকাছি আপনার আনসার। আর কেউ কিছু বলবেন? কুইকলি বলেন, রেসপন্স করতে হবে। ক্লাসে যদি বসে থাকেন, আর হচ্ছে HTML এর সাইজ যেটা 1 2 3 4 5 6, রাইট, এটাও একটা লেআউটের পার্ট। আর কেউ কিছু বলেন? এবং কালারটা তো দেখতে হবে, কালারটাও এর সাথে। হ্যাঁ, কালারটাও আছে। আর কেউ কিছু বলেন? আজকের ক্লাসে 25 জন আছেন, রেসপন্স করতে হবে প্লিজ। টেক্সটের সাইজও কি এরকম, মানে লেআউট বলতে টেক্সটের সাইজও কি এই সেম প্যাটার্নের যাচ্ছে এরকম হ্যাঁ, কিছু? টেক্সটের সাইজটাও লেআউটের মধ্যে পড়ে। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইথিক্যাল হ্যাকিং, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, 4টা বক্স আছে না? এটাও একটা লেআউটের পার্ট। আমার এই ল্যান্ডিং পেজ, এই শিখন একাডেমির ল্যান্ডিং পেজের আমাদের এটাও একটা লেআউটের পার্ট। এবং এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতেছেন, ভর্তি চলছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না? আমার মাউসটা যেখানে আমি মুভ করতেছি, ওই ব্যাকগ্রাউন্ডের পাশে দেখেন হোয়াইট দেওয়া আছে, এখানে হোয়াইট দেওয়া আছে, তারপরে হেডার অংশটা আছে, হেডার অংশটা আছে, এইটা হচ্ছে একটা লেআউট। এবং আমার এই যে হেডার পার্টে যে ই শিখন লেখা আছে হোম, কোর্স, ফ্রি সেমিনার, এটা একটা লেআউট। তারপরে একটা সাইডে ম্যাগনিফাইং সার্চ বার, ম্যাগনিফাইং গ্লাসের একটা অপশন আছে, ম্যাগনিফাইং গ্লাসের একটা আইকন আছে, সেটা একটা লেআউটের পার্ট। আমি এই হেডিং পার্টের কোন জায়গায় বসাবো, এটাকে আমি নিচেও রাখতে পারতাম, এটাকে আমি এখানেও রাখতে পারতাম, এটা একটা লেআউটের অংশ। ডান দিকে লগইন করা আছে, একটা কার্ড বাটন আছে, যারা অনলাইনে পেমেন্ট করবেন এখানে দেখাবে যে এই কোর্সটা সিলেক্ট করেছেন, তারপরে আপনারা পেমেন্ট করতে পারেন এখানে গেলে। ফাইন, তারপরে দেওয়া আছে নিচে দেখেন একটা স্ক্রল বার। আমি যদি বারগুলোতে ক্লিক করি, এখানে যদি অন্য কিছু থাকে তখন এটা, আর যেহেতু নাই এই জন্য আর আসতেছে না। এখানে 1 2 3 4 5 5টা বক্স করা আছে এবং একটা স্ক্রলার আছে। এইটা হচ্ছে একটা লেআউট। এই পুরাটাই হচ্ছে, এখানে আবার 3টা অপশন আছে, 3টা পার্ট আছে, এই সম্পূর্ণটা হচ্ছে একটা লেআউট। তখন আমাকে এই লেআউট ফলো করে এখানে আবার টেক্সটের জন্য 3টা পার্ট আছে, এটা হচ্ছে লেআউটের একটা পার্ট। পুরাটাই একটা লেআউট। নিচে ফুটার অংশতে আমার 4টা পার্ট আছে, 1 2 3 4, তার নিচে সোশ্যাল মিডিয়া। এই সম্পূর্ণ পেজের ডিজাইনটাই হচ্ছে আমার লেআউট। তার মানে কেউ যদি আমাকে বলে এখন কোনো ক্লায়েন্ট যে আমাকে এই ওয়েবসাইটের মতো করে আমার পেজের লেআউটটা হবে, ক্লিয়ার সবার কাছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন। জি স্যার, ক্লিয়ার। স্যার আপনার স্ক্রিনটা কি একটু বড় করা যায়? স্ক্রিনটাকে বড় করা যায় কিনা? তানজিদ আমাকে একটু হেল্প করেন তো, এখানে কি আমি স্ক্রিন বড় করতে পারবো? কোনো ওয়ে আছে? আমি কেটে দিলে কি কেটে যাবে? ওকে, এখন একটু বড় হয়েছে? না ভাই, আপনি ওইভাবে তো বড় করতে পারবেন না, মানে যেটা আছে আর কি এটাই থাকবে। এখন একটু বড় হয়েছে না, নাকি আগের মতো? মেবি একটু বড় হয়েছে। ওকে, নো প্রবলেম স্যার। এটা আমি একটু চেষ্টা করি। পিকচার বড় করা যাচ্ছে না। এখন একটু বড় হয়েছে না? হ্যাঁ, আগের থেকে বড় জি হয়েছে তো। স্যার। ওকে, ওকে, এটা হচ্ছে আমার পেজের লেআউট। ফাইন, তো এই হচ্ছে লেআউট। এখন এই পরিচিতিটার পরে, বাটনের পরে আমরা আবার চলে আসি, এখানে আছে ইমেজেস। এখন ইমেজেস সেকশনে যে আসি, ইমেজেস এর জন্য বর্ডার টাইপ, এখান থেকে আমরা ইমেজের জন্য করতে পারবো, অপাসিটি দিতে পারবো। আমরা যদি একটা ইমেজ দিই পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য, আমার একটা ইমেজ তৈরি হয়ে যাবে।
ইমেজ সরি, আচ্ছা। তো এখন আমরা যদি একটু ব্যাকে চলে আসি, এখান থেকে ফর্ম ফিল্ডস, এই জিনিসগুলো আমরা পরে দেখব। এই এই প্রথম 3-4টা ছিল একটু ইম্পর্টেন্ট। তারপরে পেজ লেআউটে যদি চলে আসি, পেজ লেআউটের জন্য গ্যাপস, এই জিনিসগুলো আমরা আগে পেজের জন্য জানলে আমরা যখন দেখব, তারপরে এখানে কেন 20 দেওয়া, গ্যাপস, কিসের গ্যাপস, এই জিনিসগুলো আমরা জানবো। এটাতে পরে আসি। এই প্রথম 4টা ছিল ইম্পর্টেন্ট। তারপরে আমরা যদি এটাকে আপডেট করি এবং ক্লোজ করে দেই, আমরা চলে আসলাম আমাদের পেজ লেআউটে। ওকে, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানের মধ্যে আপনারা ট্রাই করবেন। এই যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনে আমি যখন ক্লিক করব তখন আমার জন্য একটা কন্টেইনার অপশন আসবে। আমি প্লাস সাইনে ক্লিক করলাম, আমার জন্য অনেকগুলা কন্টেইনার আন্ডারে অনেকগুলা কলাম লেআউট, মানে কলামের ডিজাইন চলে আসছে একটা। এবং এটা হচ্ছে ডাইরেকশন। খেয়াল রাখবেন আমি কোন ডাইরেকশনের জন্য ফুল উইথ কলাম নিলাম, আর এই কলামের ডাইরেকশনটা হচ্ছে, ডাইরেকশন রটা হচ্ছে ডান দিকে, আর এটা হচ্ছে মিডিলেই হবে, বাট 2টা পার্ট থাকবে, এটা তো আমি লাস্ট ক্লাসে বলেছি। তারপরে এখানে দেখেন এইটা হচ্ছে গ্রিড, মানে 4টা বক্স একসঙ্গে চলে আসবে। অনেক সময় আমার 2টা পার্ট লাগে না, তার নিচে আরো 2টা লাগবে, তো আমি সেই ক্ষেত্রে করব কি, আমি এই কলাম লেআউটটা আমি সিলেক্ট করব নিচের 4টা পার্টের জন্য। আবার অনেক সময় মনে হবে যে না, প্রথমে 2টা তারপরে নিচে ফুল, তখন আমরা এখান থেকে সিলেক্ট করব। আবার চাইতে পারি যে না, 50-50, বাম দিকে ফুল থাকবে, ডান দিকে আমার 2টা অংশ থাকবে। এগুলো সাধারণত নিউজ পেপার, ওয়েবসাইট অথবা ব্লগের জন্য যখন আমরা করব তখন লাগবে। তো প্রয়োজন মতো আমরা একটা লেআউট নিয়ে নিব। আমি একটা ফুল উইথ নেই, যেটা হচ্ছে ডাইরেকশন নিচের দিকে। নেওয়ার পরে এইখানে আমরা একটা প্লাস সাইন পাচ্ছি, তার মানে আমার এই কলামটা, আমার এই রটা, কলামটা আমার চলে আসছে এখানে। আমি যদি এখন প্লাস সাইনে ক্লিক করি, আমার যে লেআউট গুলো আছে, কন্টেইনার একটা লেআউট আছে, তার নিচে বেসিক কিছু এলিমেন্টরের এলিমেন্টস আছে। এই এলিমেন্টস গুলো আমরা একটা একটা একটু দেখি আজকে কোনটাতে কি আছে। হেডিংটা তো আমরা দেখাইছি, ইমেজটাতেও আমরা দেখছি। এখন এখানে আমরা একটা হেডিং নেই, কয়েকটা ডিজাইন তৈরি করি। অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার। আমি যখন এই টেক্সটটা চেঞ্জ করতে যাব, আমি যদি এখানে ক্লিক করি, তখন আমি চেঞ্জ করতে পারবো। আমি একটা ওয়েলকাম টাইটেল দিলাম, দিয়ে এটাকে মিডলে নিয়ে আসলাম। আপডেট করি, ফাইন। আমি তারপরে 2টা কলাম নিব, এখানে দিব। আমি দেখি ইমেজ দেখলাম, আমরা টেক্সট এডিটর, আমরা যদি এখানে টেক্সট এডিটর নেই, টেক্সট এডিটরের সুবিধাটা কি, টেক্সট এডিটরের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফের মতো যদি কোনো কিছু লিখতে চাই ওয়েবসাইটে, যেমন আমাদের ই-শিখন ওয়েবসাইটের এক্সাম্পল হিসেবে যদি নিয়ে আসি, দেখেন এখানে প্যারাগ্রাফের মতো এই যে ই-শিখন একাডেমি, এটা একটা প্যারাগ্রাফের যে অংশটা আমাকে একের অধিক যে লাইন লিখতে হচ্ছে, সেটার জন্য আমি নিয়ে আসছি টেক্সট এডিটর এলিমেন্টসটাকে। তখন আমি এই ধরনের একটা লেআউট তৈরি করতে পারি। আমরা যদি এই লেআউটটা তৈরি করতে চাই, তখন আমাদেরকে টেক্সট এডিটর এলিমেন্টটা ইউজ করতে হয়। ফাইন। তারপরে আমরা যদি এই প্লাস সাইনে ক্লিক করি, এখানে প্লাস সাইনে ক্লিক করে অনেক সময় দেখেন আমি যখন ক্লিক করি তখন আমার জন্য এইটার অপশনটা আসে। এই স্পেসিফিক কলামের জন্য যে ডিজাইন, যে ফাংশনালিটি আছে এলিমেন্টরের, ড্রাগ এন্ড ড্রপ বিল্ডারের, সেটার অপশনগুলো ওপেন হয়। এখান থেকে আমরা কি কি করতে পারি, আমি যদি স্পেসিফিকলি দেখেন, এখানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে এই টেক্সট এডিটরটা, আর তার ঠিক পাশে ছোট ছোট ডট দেখতেছেন পাশে। আমি যখন এই কার্সরটাকে এখানে আনতেছি, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা কন্টেইনার। এই আমি যখন কার্সরটা এখানে নিচ্ছি, আমাকে দেখাচ্ছে এডিট কন্টেইনার, মানে একটা কন্টেইনার বলতে আমরা কি বুঝি, একটা কন্টেইনার হোল্ডার, যেখানে একটা জিনিস
রাখা আছে। এই কন্টেনার, এলিমেন্টরের এই কন্টেনার মধ্যে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা এলিমেন্ট, যে এলিমেন্টটার নাম হচ্ছে টেক্সট এডিটর। আমরা টেক্সট লিখতে পারবো, বাট এটা একটা কন্টেইনারের মধ্যে রাখা আছে। কেন কন্টেইনার? কারণ আমরা যে বিভিন্ন পার্ট ডিজাইন করতেছি, এই এক একটা অংশকে আলাদা আলাদা ভাবে কন্টেইনার, কন্টেন্ট রাখার জন্য কন্টেইনার। সো এখানে কি ধরনের কন্টেন্ট আছে? একটা টেক্সট এডিটর কন্টেন্ট আছে, এলিমেন্টস আছে, কন্টেন্ট আছে। এই জন্যই এটার জন্য একটা কন্টেইনার রাখা হয়েছে। একটা কন্টেইনার যদি রাখা হইতো তাহলে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কেন কন্টেইনার? ওকে, এই কন্টেইনারটার মধ্যে আমি যদি ভিডিও নিয়ে আসি তাহলে আমি একটা ভিডিও রাখতে পারতেছি। ফাইন, এখন এই ডিজাইনটা পর্যন্ত থাকুক। এই আলাদা আলাদা কন্টেইনারের মধ্যে কিন্তু একটা ভিডিও এলিমেন্ট আছে, একটা টেক্সট এডিটর আছে। এই দুইটা কন্টেইনারকে আবার আরেকটা কন্টেইনার হোল্ড করে রাখছে। এটা পুরাটা নিয়ে যেটা আছে কন্টেইনার, এটা হচ্ছে একটা কন্টেইনার। পুরা কন্টেইনারের মধ্যে, ফুল উইথ কন্টেইনারের মধ্যে আরো দুইটা কন্টেইনার আছে, একটা হলো বাম দিকে আর একটা হলো ডান দিকে। ওই দুইটা কন্টেইনারের মধ্যে আমি রাখছি একটা টেক্সট এডিটর, একটা ভিডিও এডিটর। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন। না স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন দেখেন লেখাটা একদম উপরে আছে না, আর এটা একদম মিডলে আছে। আমি চাচ্ছি এই লেখাটা মিডলে চলে আসুক। এটাকে আমি কিভাবে আনবো? তাইলে আমি কোনটাকে মিডলে আনতে চাচ্ছি? এই টেক্সট এডিটরটাকে। তাইলে টেক্সট এডিটরকে যদি আমি আনতে চাই, আইদার এই পেন্সিল সাইনে ক্লিক করব অথবা এই স্কয়ার বক্সটাতে ক্লিক করব। এডিট কন্টেইনারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটার জন্য কিছু অপশন চলে আসছে। দেখেন, আমি যদি এখানে সেন্টার বলি, এটা সেন্টারে চলে আসছে। আমি যদি বলি এটাকে এন্ড, নিচে চলে আসছে। আমি যদি এটাকে বলি স্টার্ট, উপরে চলে যাবে। আমি যদি বলি এটাকে স্পেস অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড বলতে এখানে কি বলতেছে? স্পেস অ্যারাউন্ড মানে উপরে সমান স্পেস থাকবে, নিচে সমান খালি জায়গা থাকবে, এটাকে বলি স্পেস অ্যারাউন্ড। স্পেস ইভেনলি, সমানভাবে একই জিনিস, উপরে যতটুকু স্পেস থাকবে বাম নিচেও ঠিক একই রকম স্পেস থাকবে। ফাইন, আমি এখন এই লেখাটা অ্যাকচুয়ালি ফুল ব্ল্যাক না, এটাকে ফুল ব্ল্যাক করব। এটা একটু গ্রে হয়ে আছে। পেন্সিল সাইনে ক্লিক করব, করে আমি চলে যাব স্টাইল ট্যাবের মধ্যে। আমি যখন কোনো পেন্সিল সাইনে ক্লিক করব তখন ওই এলিমেন্টের জন্য যে ডিজাইন আছে সেটা ওপেন হয়ে যাবে আমার বাম দিকে। তো যত ধরনের স্টাইলের কাজ আছে, যেমন ফন্ট সাইজ, কালার, জাস্টিফাই করা, টেক্সট কন্টেন্টটাকে ডান দিকে বাম দিকে এটাকে এডিট করা, সব স্টাইলের আন্ডারে পাবেন। ফাইন, আমি এখানে যখন পেন্সিল সাইনে ক্লিক করে আমি যখন এই স্টাইল ট্যাবে চলে আসতেছি, আমাকে দেখাচ্ছে টেক্সট কালার। আমি টেক্সট কালারটাকে সিলেক্ট করি, আমাকে কালার অপশন চলে আসবে। আমি এটাকে ফুল ব্ল্যাক করলাম। ফাইন, এখন আমার লেখাটা একটু স্পষ্ট, আমার চোখে কোনো প্রবলেম হয় না লেখাটা পড়তে। এই যে ফন্ট সাইজটা, এই ফন্ট সাইজটা কিন্তু আমরা সেটিংসে করে দিয়ে আসছি, এই জন্য এটা এই সাইজ আছে। বাট আমি চাচ্ছি এই লেখাটা বাই ডিফল্ট যে ফন্ট সাইজ আছে সেটার থেকে আরেকটু বড় করব, স্পেসিফিকলি প্রয়োজন হইতেই পারে। তখন কি করব? আমি কি পুরা ওই সেটিংসে গিয়ে চেঞ্জ করব? নো, আমি এই টাইপোগ্রাফিতে চলে আসব। টাইপোগ্রাফিতে যদি ক্লিক করি, দেখবেন আমার ফন্ট সাইজ আমি এখানে পাই যাচ্ছি। এখানে যদি আমি বলি 20, এটা বড় হয়ে যাবে। ওকে, আমি চাচ্ছি এটাকে একটু ডিজাইন করতে। ফাইন, কিরকম? আমি টেক্সটটাকে শ্যাডো করব। টেক্সট যে লেখাটা আছে, টেক্সট শ্যাডোতে যদি দেই আমি কিছু অপশন খেয়াল করছেন, শ্যাডোতে ক্লিক করা মাত্রই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটার পার্থক্যটা বোঝানোর জন্য আমি এই লেআউট পার্টে আসলাম, আমি আরেকটা টেক্সট এডিটর আনলাম, এনে আমি এটাকে ঠিক এটার নিচে আমি কিন্তু ড্রাগ করে আনছি। ড্রাগ এন্ড ড্রপ, আমরা বলছিলাম না আমরা ওয়েবসাইট, আমরা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট ডিজাইন করব ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে। আমি টেক্সট এডিটরটাকে মাউসের লেফট বাটন ধরে ড্রাগ করে ছেড়ে দিলাম, মানে ড্রপ করলাম।
ফাইন। আচ্ছা, আমি এটাকেও ওই স্টাইলে নিয়ে আসি, তাহলে আমি বুঝতে পারবো। লেটস সে এটা 20 এবং ব্ল্যাক, এই দুইটা কাজই তো আমি করছি, তাই না? কথা বলেন। জি ফাইন। স্যার। কিন্তু এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আমি এটার মধ্যে টেক্সট শেডো দিয়েছি। স্টাইলে চলে আসি, টেক্সট শেডো। আমি যদি এটাকে ব্যাক টু ডিফল্ট ক্লিক করি, এই যে একটা রাউন্ড ওভার ব্যাকওয়ার্ড একটা সাইন আছে না এখানে, ব্যাক টু ডিফল্ট, এটা যদি ক্লিক করি আগের জায়গায় চলে আসছে। আমি যদি আবার টেক্সট পেন্সিল সেন্টারতে ক্লিক করি, দেখেন এখানে আমি টেক্সটের শ্যাডোটা দিতে পারতেছি। দুইটার মধ্যে চেঞ্জটা দেখতে পারতেছেন আপনারা নিশ্চয়ই। হরিজন্টালি কি হবে, ভার্টিক্যালি এটার ইফেক্টটা কি হবে। আমি একটা টেক্সট শ্যাডো দিলাম এটার মধ্যে। ফাইন। আমি চাচ্ছি আপডেট যদি করি, আমি যদি একটু ফ্রন্ট এন্ডে আসি, আমি এখন রিফ্রেশ করি, আমি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছি। রাইট, আমার এটার মধ্যে কোনো ভিডিও দেওয়া নাই, আমরা একটা ভিডিও দিব খুব শীঘ্রই। আর একটু ডিজাইনের কাজগুলো দেখি। আমি এই লেখাটা লেফট অ্যালাইন হয়ে আছে। লেফট অ্যালাইন মানে হলো আমার লেখাটা শুরু হচ্ছে যেখানে, এই অ্যালাইনটা ঠিক থাকবে, এদিকে ছোট বড় যাই থাকুক। আমি যদি এটাকে সেন্টার করি, আমার লেখাটা সেন্টার হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে লেফট অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন হয়ে যাচ্ছে। আমি যদি জাস্টিফাই করি, সাধারণত নিউজ পেপারের টেক্সট গুলো এবং কোন কোন ওয়েবসাইটে জাস্টিফাই করে, মানে সব দিকে সমান থাকবে, ডান দিকে বাম দিকে আমার অ্যালাইন ঠিক থাকবে। ফাইন, সাধারণত লেফট অ্যালাইন করেই রাখি আমরা। লেফট অ্যালাইন করে আপডেট করলাম, ডান। আমি যদি এখন আমি অ্যাডভান্সে যাওয়ার আগে, আমি তো এতক্ষণ এই টেক্সট এডিটরটাকে এডিট করছি না পেন্সিল সাইনে ধরে, বাট আমি চাচ্ছি আমার এই কন্টেইনার যেটা আছে, এই কন্টেইনারটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা কিছু ডিজাইন করব। তখন আমি কন্টেইনারের আমার টেক্সট এডিটরের পেছনে যে কন্টেইনার আছে, সেই কন্টেইনারটাকে আমি ধরলাম। কন্টেইনারটাকে ধরে আমি প্রথম যে লেআউট অপশনটা আসছে, এই কন্টেইনারটার দেখেন কারেন্ট উইথ, ফুল উইথ দেয়া আছে। আমি এটাকে বক্স যদি করি, এটা একটু ছোট হয়ে যাবে। আমি যদি ফুল উইথ দেই, ফুল উইথ মানে হচ্ছে আমার এই কন্টেইনারের জন্য যতটুকু জায়গা আছে ডান দিকে বাম দিকে পুরাটা সে নিয়ে নেবে, এটাই বোঝানো হয়েছে ফুল উইথ। ওকে, তারপরে আমি যদি বলি আমার এই বক্সটাকে আমি একটু ডিজাইন করব। আচ্ছা, এখানে দেখেন, আমি ডিজাইনে যাওয়ার আগে আরেকটা জিনিস এখানে একটু বলি। এখানে দেখেন গ্যাপ আছে, কলাম গ্যাপ এবং রো গ্যাপ। আমি যদি কলাম গ্যাপের মধ্যে 50 দেই, এই দুইটা কলামের মধ্যে আমার গ্যাপ 50 পিক্সেল। ওয়ার্ডটা মনে রাখবেন, পিক্সেলটা আমি এক্সপ্লেনেশনে যাব, এখন না পরে। আমি যদি এখানে বলি আলাদা আলাদা দিব, আমি যখন এখানে 60 করতেছি, আমার ডান দিকে র এর 60 হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি কলামটা শুধু 60 থাকবে আর এটা 0 থাকবে র। আমার পুরা র এর এখানে 0 থাকবে, বাট কলামটার গ্যাপ থাকবে, একটা কলামের চেয়ে আরেকটা কলামের গ্যাপ থাকবে, সেটা হচ্ছে 60%। এটাকে করার জন্য আমি আনচেইন করব। এটা দুটা লিঙ্ক করা আছে, আমি আনলিঙ্ক করব এই চেইন বাটনটাতে ক্লিক করে। করলাম না? আমি এখন এটাকে যদি 0 করে দেই, দেখেন আমার কলামের গ্যাপ ঠিকই আছে, বাট র এর যে গ্যাপটা আছে এটা কমে গেছে। আমি যদি এটাকে 0 করে দেই এবং র এর গ্যাপটাকে 100 করি, একটার চেয়ে আরেকটার যে গ্যাপ হচ্ছে সেটা হচ্ছে 100 কি, এটা 100 পিক্সেল, পিএক্স। সংক্ষেপে এটাকে পিএক্স বলি আমরা। এটার এক্সপ্লেনেশন পরে করব, আপাতত আমরা এই জিনিসটাকে মনে রাখি যেটা পিক্সেল। আমি এই কন্টেইনারটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি। আমি যদি কন্টেইনার এডিটে এখানে ক্লিক করি, আমার ডিজাইনিং এর একটু স্ক্রল করে উপর দিকে আসি, স্টাইলে আসলাম। কন্টেইনার এই স্লাইডে ট্যাবে আসার পরে আমি ব্যাকগ্রাউন্ড টাইপ সিলেক্ট করতে পারতেছি, ক্লাসিক, গ্রেডিয়েন্ট। ক্লাসিক মানে হচ্ছে একটা কালার। আমি যদি এখানে দুইটা অপশন আছে, আমার ডিফল্ট কালারটা ইউজ করব, নো, আমি চাচ্ছি আমার পছন্দ মতো একটা কালার ইউজ করব। তখন আমি কালার পিকার অপশনে ক্লিক করব, করে আমি এটাকে যদি কালার চেঞ্জ করি, আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ, আমি এই কালার রাখবো, বাট
আমি এখন চাচ্ছি টেক্সটের কালার চেঞ্জ করব। আমাকে হেল্প করেন তো, আমি টেক্সটের কালারটা কিভাবে চেঞ্জ করব? বলেন কিভাবে চেঞ্জ করব? ক্লিক করে, কি করে? এডিটে ক্লিক করে। কোন জায়গার এডিট? কন্টেইনারের? না, তাহলে ডানে, ডান পাশে এই যে হ্যাঁ। ইয়া পেন্সিল চিহ্ন। এই পেন্সিল চিহ্নটা কিসের? টেক্সট এডিটরের। হ্যাঁ, ওকে, টেক্সট এডিটরে পেন্সিলে ক্লিক করলাম, ফাইন, আপনি ঠিক বলেছেন। এখন আমি এটা কালার চেঞ্জ করতে যাচ্ছি, কোথায় যাব? স্টাইলে। চাইলে এক্স্যাক্টলি, স্টাইলে এসে আমি এটাকে হোয়াইট করে দেব। ওকে, এটারও করতে চাচ্ছি স্টাইল, ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটাকে হোয়াইট করে দিলাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন, কে জানি হ্যান্ড রেজ করছে। ওকে, এখন আমরা কালারটা চেঞ্জ করলাম। আমরা কন্টেইনারের ডিজাইনের অপশনে চলে আসি, এডিট কন্টেইনারে ক্লিক করলাম, তখন আমরা এখন এটা হচ্ছে সিঙ্গেল কালার। আমরা গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করি মাল্টিপল কালার পাবো। আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন প্রথম দুইটা কালার আমাকে সিলেকশনে দিচ্ছে। কালার লোকেশন চেঞ্জ করতে পারবো। লোকেশন মানে কতটুকু পরিমাণ, প্রথম যে কালারটা আছে কতটুকু এটা যাবে, এটাকে আমরা করে দিতে পারতেছি। এবং এটাকেও আমরা করে দিতে পারতেছি। এটা 100% করা আছে। আমি যদি এটাকে বাড়াই, এটা বেড়ে যাবে, এটা হার্ড হয়ে যাবে কালারের অপশনটা। আমি এটাকে একটু কমাই দিই, এটাকে আর একটু কমাই দিই। আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো, এটাতে আর গেলাম না আমরা। এখন এটা হচ্ছে দেখেন, আমি যখন এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করবো, এটা অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা রাউন্ড হবে, ঘুরবে। কোন দিক থেকে আমরা এটা দেবো? আমরা একটা কর্নার থেকে দেই, লেটস সে ডিজাইনটা থাকো নিচের দিক থেকে, নিচের এই কর্নার থেকে, ফাইন। এখন ব্যাকগ্রাউন্ড ওভারলে বর্ডার, আমরা যদি বর্ডার দিতে চাই, এইটার মধ্যে বর্ডার রেডিয়াস, বর্ডার মানে হচ্ছে এই যে আমার কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের উপরে একটা বর্ডার বসবে। বর্ডার রেডিয়াসটা আমরা যদি দেই, লেটস সে বর্ডার রেডিয়াস 10 হবে না, আমি দিলাম। আচ্ছা, বক্স বর্ডার রেডিয়াসটা দিলাম, বাট বর্ডার টাইপটা কি হবে? সলিড। দেখেন সলিড কালার চলে আসছে। বর্ডার কালার, আমি যখন কালার সিলেক্ট করব, আমার বর্ডার কালার চলে আসবে। এটাকে আমি ব্ল্যাক করি, 1 সেকেন্ড, ব্ল্যাক করলাম। তো এখন বর্ডার উইথ টপ রাইট বটম লেফট, মানে টপ রাইট বটম লেফট। তার মানে কি বুঝলেন বলেন তো? আমি চাইলে টপের বর্ডার সাইজটা একটা দিতে পারবো, ডান দিকে আরেকটা সাইজ দিতে পারবো, নিচে আরেকটা দিতে পারবো, বাম দিকে আরেকটা দিতে পারবো। এটার মানেই হচ্ছে আলাদা আলাদা যেহেতু আছে, আমি আলাদা আলাদা করতে পারবো। আলাদা যদি করতে চাই, আমাকে এই লিঙ্ক সাইনটাকে ক্যান্সেল করে দিতে হবে। আমি যদি বলি উপরে 10, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 5, পার্থক্যটা আমি বোঝানোর জন্য এটা বললাম। ওকে, বাট সাধারণত এটা অ্যাজ এ ডিজাইন ওয়াইজ আমরা এটা করতে পারি কোনো ডিজাইনের জন্য। এই যে আমি এটা করলাম, আমি যদি এখন এখানে আরেকটা কালার দিই, এটা তো ব্ল্যাক হয়ে আছে, লাইক আমি হোয়াইট আর একটা গ্রেডিয়েন্ট কালার দিই এটার জন্য, তখন এটা এই কালারটার আরো হয়তো দেখতে ভালো লাগবে, বা আমি একটা অ্যানিমেশন দিতে পারবো। ডিপেন্ড করে আমার ডিজাইন সেন্সের উপরে আমি কি করতে চাচ্ছি, হাউ টু ডিজাইন। এটা করতে করতে হয়ে যাবে। এটা ইমপ্রুভ করার জন্য কি করবেন আপনারা? বিভিন্ন ওয়েবসাইট দেখবেন। লেটস আমি গুগলে চলে আসি, চলে এসে আমি এখানে লিখবো ওয়েব ডিজাইন। এটা কি জন্য যাচ্ছি? এখন গুগলে এই সার্চটা কেন দিচ্ছি? ডিজাইন ইমপ্রুভমেন্টের জন্য। ইন্টারন্যাশনালি কি ডিজাইন ইউজ করে, কিভাবে কালার কম্বিনেশন ইউজ করে টু ইমপ্রুভ ডিজাইন সেন্স আওয়ারসেলফ, এটাকে করার জন্য এই সার্চটা। ওয়েব ডিজাইন কোম্পানি ইন ইউকে সার্চ দিলাম। একটু নিচের দিকে আসি স্ক্রল করে। এই যে কিভাবে বুঝবো কোনটা ইউকের ওয়েবসাইট, আমাকে কেউ হিন্টস দিতে পারেন? কুইকলি বলেন, আমরা এগুলা শিখে আসছি। ইউকের ওয়েবসাইট কিভাবে বুঝবো? ডোমেন লাস্টে যে ইউকে লেখা .uk এক্স্যাক্টলি, .co.uk আছে। এই যে আমরা এই ওয়েবসাইটে যে ঢুকি, দেখেন তার ডোমেইন নামের পরে .co.uk, আমরা বুঝতে পারতেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েল ইউকে
ওয়েবসাইট। আমরা এখানে চলে আসলাম। দেখেন এই ডিজাইন সেন্স, সে একটা ওয়েব ডিজাইন কোম্পানি এবং তার নিশ্চয়ই পোর্টফোলিও আছে। এই যে ওয়েব ডিজাইন সার্ভিসেস, যে ক্লায়েন্টের জন্য যে সার্ভিসগুলো দিচ্ছে এখানে ডিজাইন দেওয়া আছে। সে একটা লেআউটে ডিজাইন করছে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করছে গ্রে, ভেরি সিম্পল লাইট গ্রে ইউজ করছে। তারপরে এটা বলেন তো কি হয়েছে, আমি কিন্তু বলছি এটা একটা কন্টেইনার। এই যে পুরো একটা কন্টেইনার, এই একটা কন্টেইনারের মধ্যে এই পুরাটা হচ্ছে, এটা কি, এটা একটা হেডিং, রাইট? এটা কি টেক্সট এডিটর, পুরাটা একটা টেক্সট এডিটর। হেডিং এর নিচে একটা টেক্সট এডিটর বসাইছে। তারপরে এটা একটা পিকচারের লেআউট। এই যে আমি ডিজাইনে দেখেন কিভাবে সে একটা আবার অ্যাবাউট আবার ওয়েব ডিজাইন কোম্পানি, এটা একটা হেডিং নিছে, নিয়ে উপরে একটা রেড লাইন দিছে। তারপরে সে এখানে একটা লেআউট তৈরি করছে। তারপরে লেআউটটা দেখেন ছবি দিছে চারপাশে। ফুটারটাকে একটা ডিজাইন করছে, ফুটারের মধ্যে সিম্পল ডিজাইন আছে, কিচ্ছু না। ডান দিকে সে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস দিছে, সোশ্যাল মিডিয়ার লিংক দিছে। তারপরে বাম দিকে সে তার কপিরাইট, তার অ্যাড্রেস এর ইনফরমেশন দিছে। পাশাপাশি আমি যদি গুগলে যাই, google.com, ওয়েব ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন 2024। আমি কেন 2024 লিখছি বলেন তো কেন? আপডেটটা দেখার জন্য। নতুন একদম আপডেট যেটা এই বছরে। এক্স্যাক্টলি। এবং এইটার পেছনে আরো একটা টেকনিক আছে, এটা হচ্ছে সার্চ টার্ম। আমি কি সার্চ করতেছি, আমি কতটুকু ফিল্টারে সার্চ করতেছি, আমার সঠিক ইনফরমেশনের জন্য এই আমি কি লিখতেছি এটা ডিপেন্ড করে আমি স্পেসিফিক আমার প্রয়োজনীয় তথ্যের সঙ্গে যা চাচ্ছি কতটুকু মিল থাকবে আমার এই সার্চের উপরে ডিপেন্ড করবে, এই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে। মনে আছে আমি বলছিলাম যে এগুলা হচ্ছে এক একটা কিওয়ার্ড। ওকে, এখন আমি যদি শুধু ওয়েব ডিজাইন লিখতাম, ল্যান্ডিং পেজ ডিজাইন, তাহলে আগের গুলো আসতো। দেখেন এটা একটা না, আমি আরেকটা নেই, ল্যান্ডিং পেজ ডিজাইন 2024 লেটেস্টটা দেখার জন্য আমি চলে যাব কোথায়, ইমেজেস। দেখছেন ডিফারেন্ট না? লেটেস্টটা দেখার জন্য আমার সার্চ টার্মের উপর ডিপেন্ড করে আমি কি খুঁজতেছি আর আমি সঠিক তথ্য পাবো কি না। এই যে আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইন, কালার কম্বিনেশন, কিভাবে কি করতেছি, আমরা কিভাবে ডিজাইন করব, এই পেজগুলোর ডিজাইন দেখবেন। কোনো বাংলাদেশি ওয়েবসাইটের পেজের ডিজাইন দেখবেন না দয়া করে। আপনার স্ট্যান্ডার্ডটাকে যদি আপনি মেনটেন করতে চান, আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন কালার কম্বিনেশন। ওকে, এখন বলবেন আমি এটা দেখে কতটুকু আর কালার কম্বিনেশনের আমি ইমপ্রুভ করতে পারবো। আরো ভালো ওয়ে আছে, আরো ভালো ওয়ে হলো কালার প্যালেট ফর ওয়েবসাইট। প্রথমটাতে যদি চলে আসি, দেখেন আমি যখন এই 4টা কালার ইউজ করব, মনে আছে আমাদের সেটিংস, গিয়ার সাইনের সেটিংসে স্টাইলের মধ্যে, সরি সেটিংসের মধ্যে কোথায় আছে কালারের প্যালেটটা, সাইট সেটিংস, ওইখানেও তো মনে হয় এই 4টা কালারই ছিল। গ্লোবাল কালার্স। দেখেন 4টা কালার বলছে না, সব সময় প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট এবং অ্যাকসেন্ট 4টা কালার থাকে। আমি এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি। দেখেন আমার 4টা কালারের কম্বিনেশন। আমি এই লিঙ্কটা এক্ষুনি আপনাদের এই শিখন একাডেমির দিয়ে দিচ্ছি এবং আমি শীটের মধ্যে আপডেট করে দিব, একদম টাইটেল লিখে, যাতে প্রয়োজনের সময় আপনারা পেয়ে যান। আমি গ্রুপেও দিয়ে দিলাম। এখন কালার কম্বিনেশনটা দেখেন, তার মানে এটা হচ্ছে আইডিয়া, ডিজাইন কালার কম্বিনেশনের আইডিয়া। আপনি যখন একটা কালার ইউজ করবেন, সেই কালারটা কিভাবে কোনটার সঙ্গে ভালো ম্যাচ হবে, ওকে, আপনাকে অনেক ডিজাইন আইডিয়া দিয়ে দিচ্ছে। তার মানে আমি আমার ইচ্ছা মতো লাল, নীল, বেগুনি, সবুজ সব মিক্স আপ করতে পারবো না। এটা হচ্ছে প্রসেস,
টু ডিজাইন ল্যান্ডিং পেজ কালার ডিজাইন ইমপ্রুভ করার জন্য আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। পাশাপাশি যেভাবে দেখতেছি ইন্টারন্যাশনাল সাইটগুলো কিভাবে কালার কম্বিনেশন ইউজ করতেছে, কি ধরনের লেআউট ইউজ করতেছে, খুব সিম্পল ভাবেও কিন্তু অনেক ওয়েবসাইটকে খুব ভালো ডিজাইন দেওয়া যায়। আরেকটা জিনিস মনে রাখবেন, একটা ওয়েবসাইটের মানে সিল্কনেস এবং এটার প্রফেশনালি লুক অ্যাট্রাকটিভ করার জন্য ডিপেন্ড করে কিন্তু 70% ডিপেন্ড করে এটার পিকচার কোয়ালিটির উপরে। ওকে, আমি পিকচার কোয়ালিটির জন্য পিকচার ফ্রিতে, কপিরাইট ফ্রি পিকচারের জন্য আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা ছবি নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো ছবি সার্চ করবেন, লেটস সে ল্যান্ডিং পেজ ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাই যাবো আমি এই, এবং এগুলো আমার কপিরাইট ফ্রি, আমি এগুলো ইউজ করতে পারবো। ওকে, এখান থেকে আপনার সার্চ টার্মের উপর ডিপেন্ড করে আপনি কি কি পাবেন। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, আইস্টক থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, আমি এটাও দিয়ে দিছি আপনাদের এখানে, এবং আমি আপনাদের সেটাও আপডেট করে নিব। যাক, এটা গেল। তো আমি কালার প্যালেটটাকেও দিয়ে দিছি, এটাকে ক্লোজ করে দেই। ফাইন, তারপরে চলে আসি ব্যাকে, এটাকে ক্লোজ করে দেই, আমাদের এডিটিং এ চলে আসি। আমি এটাকে অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমি দেখাইছিলাম, এটাকে আমি একটু ঠিক করে নেই। ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড বর্ডারে দিয়েছিলাম, আমি এটাকে বর্ডারটাকে করে দিব, এটাকে আবার লিঙ্ক করে দেই যাতে আমার সবগুলো সমান থাকে। লেটস এটা 5। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে বর্ডার রেডিয়াস, রাইট, আমি বর্ডার রেডিয়াস দিতে পারতেছি। আমি এটা শ্যাডো দিয়েছিলাম, ওটা শ্যাডো, আমি শ্যাডোটাকে চেঞ্জ করি আগে, 1 সেকেন্ড। এই যে এখানে, সরি, বর্ডার উইথ, এটা হবে চেইন, এটাকে কানেক্ট করে দেই এবং এটাকে করে দিই আমি 2 পিক্সেল। দরকার নেই আসলে বর্ডার, আমি 0 করে দিই, বর্ডার এখানে দরকার নেই। ফাইন। আচ্ছা, বর্ডার রেডিয়াস যেটা, আমি এটাকে একটু আনসাইন করি। দেখেন, আমি শুধু টপে এটাকে দিব 50, বাকিগুলোকে আমি 0 করে দেব, কারণ আমার এটাকে এই লিঙ্ক ভ্যালুজ টুগেদারটাকে আমার আনলিঙ্ক করা আছে। ফাইন, আমি যখন আপডেট করি, এটা একটা ডিজাইন হয়ে গেছে আমার ওয়েবসাইটের জন্য। সি, ওকে, এটাকে ক্লোজ করি আমি। আমি যদি চাই প্রত্যেকটা কর্নারকে যদি আমি রাউন্ড করতে চাই, কি করতে হবে আমাকে বলেন তো? আছেন আপনারা কেউ? আমি যদি প্রত্যেকটা, বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে হবে, হ্যাঁ, বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে হবে। বর্ডার রেডিয়াস চেঞ্জ করে দিতে হবে 4টার জন্য, টপ রাইট হ্যান্ড কর্নার। ওকে, ফাইন, আমি এটাকেই এভাবেই রাখলাম। চাইলে আমরা এটাকে করতে পারি শেপ ডিভাইডার, এখানে একটা অপশন আছে, আমি শেপ ডিভাইডার ড্রপস, সি, এটার মধ্যে শেপ ডিভাইডার হয়ে যাচ্ছে। আমি কিছু প্রি ডিজাইন করা কিছু শেপ আমি এখান থেকে নিতে পারতেছি। ওকে, তোমার প্রয়োজন মতো। ফাইন, এটা থাক। এখন আমি এই টেক্সটটাকে আরেকটু নিচের দিকে নামাইতে চাচ্ছি, কারণ আমার মনে হয় এটা একটু নিচের দিকে নামলে এটা ভালো হবে, দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, আমি তাহলে টেক্সটটাকে সিলেক্ট করব, করে আমি চলে আসব অ্যাডভান্সে। ফাইন, মার্জিন এবং পেডিং, মার্জিন এবং পেডিংটা একটু বুঝেন। মার্জিন এবং পেডিং, ইমেজেসে চলে আসি। মার্জিন এবং পেডিংটা বোঝার জন্য আমরা এটাকে আমি দিচ্ছি, একটু আলাদা করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
মার্জিন এবং প্যাডিংটাকে আলাদা করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফাইন, এখানে থাকবে আমার ইমেজ। ওকে, এটাকে আমি ওকে, দুটো পার্ট দেখা যাচ্ছে আমার। জি স্যার। জি স্যার। ওকে, দেখেন মার্জিনটা কি আর প্যাডিংটা কি। মার্জিনটা হচ্ছে এই যে আমার পুরাটা একটা কন্টেইনারের মধ্যে আছে না, আমার তারপরে আছে পুরা কন্টেইনারটার মধ্যে দুইটা কন্টেইনার আছে, একটা বাম দিকে একটা ডান দিকে। বাম দিকের কন্টেইনারটাকে যদি আমরা ধরি, আর হ্যাঁ এটা হচ্ছে আমার বাম দিকের কন্টেইনার, এক্সকিউজ মি, এটা হচ্ছে আমার বাম দিকের কন্টেইনার। এই সবুজ কালারের যে বর্ডারটা আছে এটা হচ্ছে বাম দিকে। ফাইন, এই পুরোটা পেডিং যদি আমি বলি, আমি বলি এটার মধ্যে আমি পেডিং দিব, তাহলে আমার এই কন্টেইনারটার ভেতরের অংশের মধ্যে পেডিংটা পড়বে। আর মার্জিন যদি বলি, তাইলে আমার এই পুরা টেক্সট, যে দুইটা টেক্সট এলিমেন্টস আছে, এই দুইটা এলিমেন্টস কিসের উপরে বসানো আছে, একটা কন্টেইনারের উপরে বসানো আছে। সেই কন্টেইনার পুরাটা হচ্ছে এই যে কালারটা আছে 1000 into 1000। ওকে, আচ্ছা, এই কন্টেইনারটা, ওই কন্টেইনারটার বাইরে, মানে এই টেক্সট, এই কন্টেইনারটার বাইরের অংশটা হচ্ছে এই পুরাটা হচ্ছে একটা কন্টেইনার। আমার ডান দিকে যে আমি পিকচারটা দেখতে পারতেছি, এটা অরেঞ্জ কালারের, এটা অরেঞ্জ কালার তো না, অরেঞ্জ কালারের পুরাটা হচ্ছে আমার কন্টেইনার। কোনটা? বাম দিকের এই দুইটা টেক্সট এলিমেন্টস কে যে হোল্ড করে আছে, এটা হচ্ছে এই অরেঞ্জ কালারের কন্টেইনারটা পুরাটা। ফাইন, আমি যদি বলি আমি এখানে পেডিং ইমপ্লিমেন্ট করব আমার এই দুইটা টেক্সট এলিমেন্টের কন্টেইনারের মধ্যে, তখন আমার মানে আমার কন্টেইনারের ভেতরে, এই টেক্সট কন্টেইনারের ভেতরের অংশে আমার পেডিং পড়বে, মানে জায়গা ছেড়ে দিবে। কিভাবে ছাড়বে? এটার পরিমাপটা কি? পিক্সেল। ওকে, পিক্সেলটা আমরা পরে দেখবো, আগে জিনিসগুলো বুঝি। আর আমি যদি বলি মার্জিন, তখন আমার এই কন্টেইনারটার বাইরের অংশে আমার জায়গা ছেড়ে দিবে। এটাই হচ্ছে পেডিং আর মার্জিনের ডিফারেন্স। ওকে, আমি এখন এটাকে একটু বড় করে দিই। ফাইন, এখন আমি এটাকে এডিটে চলে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার, এই পর্যন্ত বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাব এটা এডিটে, অল পেজেস, এডিট, এডিট উইথ এলিমেন্টর। ফাইন, এই যে আমি এটার টেক্সটটা একটু নিচের দিকে নামাইতে চাইছিলাম। আমি যদি বলি এই কন্টেইনার থেকেও আমি দিতে পারবো। আমি যদি অ্যাডভান্সে চলে আসি, আমি যদি বলি অনলি মার্জিন টপ, এটাকে আনলিঙ্ক করে দিলাম, মার্জিন টপ 10 পিক্সেল, পুরাটা আমার পুরা কন্টেইনারটা চলে যাচ্ছে, তাইলে আমার পারপাস সার্ভ হচ্ছে না। আমি চাচ্ছি পুরো টেক্সট বক্সটাকে সরাইতে। এটাকে আরেকটা ওয়েতে করা যায়। আমি যদি পেডিং, একটু আগে শিখলাম না, মার্জিনটা হচ্ছে ভেতরে, যেমন আমি যদি দেই ভেতর দিকে, এটা হচ্ছে আমার পারপাস সার্ভ হচ্ছে না, আমি চাচ্ছি টেক্সট বক্সটাকে নিচে নামানো, তাহলে আমি মার্জিন দিব না, আমি দেব পেডিং। পেডিং দিলে এটা চারদিকে ছেড়ে দিবে বক্সের বাইরে। লেটস সে আমি দিলাম 10 পিক্সেল, তার মানে আমার, একটু বড় করে দেই তাহলে বুঝতে পারবেন, 50 পিক্সেল। তার মানে আমার এই কন্টেইনারটার ভেতরে উপরে 50, বামে ডানে নিচে 50 করে ছেড়ে দিছে। আমি চাচ্ছি নো, অনলি টপ। আমার আমার তো ওইটাই দরকার ছিল, আমি শুধু টপে দিব বলছিলাম না। এই যে এখন আমার একটু মনে হচ্ছে ভালো লাগতেছে, বাট দেখেন আমি উপরে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে বাম দিকে যদি এটা থাকে তাহলে আরো ভালো হয়। তাহলে আমি কেন না এটাকে চেঞ্জ করে দেই,
50 একটু বেশি হয়ে যায়, আমি একটু কমে দেই, 30-তে দেই। আমার ডিজাইন সেন্সের উপরে কাজ করবে, আমি কোনটা কত পিক্সেল দিব। 30ও বেশি হয়ে যাচ্ছে, লেটস সে 15। হ্যাঁ ফাইন। আর চাইলে আমি উপরেরটাকে আরেকটু বাড়াই দিতে পারি, দরকার নাই 15ই থাকুক, একটু বাড়াই 20 করি এটাকে। হ্যাঁ এখন ঠিক আছে, আমার উপর দিকে ডান দিকে বাম দিকে জায়গা ছেড়ে দিচ্ছি। এই ছিল। আচ্ছা এই যে নেভিগেটরটা দেখতেছেন, এখানে অনেক সময় আমাদের অনেকগুলো যখন কন্টেইনার থাকবে, স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে, কাজ করার জন্য সমস্যা হয়। দেখেন আমি যদি এই নেভিগেটরটা আমার এখানে থাকে, আমি যদি নেভিগেটর এই কন্টেইনারতে ক্লিক করি, বাম দিকে যে ড্রপ ডাউন আছে দেখেন একটা ভিডিও, তার মানে আমার পুরো কন্টেইনারটার আন্ডারে ভিডিওটাকে সিলেক্ট করি, তখন আমি যখন এই ভিডিও এলিমেন্টটাকে সিলেক্ট করলাম এই নেভিগেটরের মধ্যে, তখন আমার এটা সিলেক্ট হয়ে গেছে এবং এই ভিডিও এলিমেন্টসটার যত অপশন আছে এখানে চলে আসছে। আমরা চলে যাবো এখন ইউটিউবে। ইউটিউবের একটা ভিডিও আমরা নিয়ে আসবো, আমার ভিডিওটাই আমি আনি। তো এই ভিডিওটার ইউআরএল লিংকটাকে যদি আমি কপি করি, পজ করি, এটাকে যদি আমি কপি করে আমি কোথায় দিব এই লিংকটাকে, একটা ভিডিও অ্যাড করতেছি, নেভিগেটর নিচের দিকে নিয়ে আসি। এই লিংকের মধ্যে আমি পুরা লিংকটাকে মুছে দিয়ে আমার ইউটিউবে যে ভিডিওটা থেকে কপি করছি সেই ভিডিওটার ইউআরএলটাকে আমি কপি করে আমি এখানে নিয়ে আসবো, কন্ট্রোল ভি, ডান। আপডেট করব, ভিডিওটা চলে আসছে ইউটিউব থেকে। আমি যদি এখন ফ্রন্ট এন্ডে চলে আসি, আমাদের একটা ভিডিও চলে আসার কথা। ও আপডেট করে নাই, করছি তো, রিফ্রেশ, কি ব্যাপার, ফাইন। সামথিং রং, 1 সেকেন্ড, আমি একটু অন্য ব্রাউজারে ট্রাই করি। কুকিজ এন্ড ক্যাশের জন্য অনেক সময় এটা প্রবলেম হয়, ব্রাউজারের কুকিজ এন্ড ক্যাশ যদি থাকে তখন এটা শো করে না। আচ্ছা বাট সামহাউ এটা আসতেছে না, এটা আমরা প্রবলেম পরে দেখবো। বাট হ্যাঁ আমাদের ভিডিওটা অ্যাড হয়েছে, কোন একটা সেটিংস এর জন্য এটা আসতেছে না। ইউটিউব, আচ্ছা সোর্স কি? সোর্স মানে হচ্ছে আমি যদি চাই ভিমিও ইউজ করতে পারবো, ডেইলিমিশন ইউজ করতে পারবো, ভিডিও প্রেস ইউজ করতে পারবো। সেলফ হোস্টেড মানে কি? আমি চাচ্ছি না ইউটিউব থেকে আমি আনবো, আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটের মিডিয়া একটা সেকশন আছে। বলেন তো কোন জায়গায় আছে মিডিয়া সেকশনটা? কোথায় পাবো আমি মিডিয়া সেকশনটা? আমার ওয়েবসাইটের জন্য একটা মিডিয়া সেকশন আছে, কুইকলি বলেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ড্যাশবোর্ডের নিচে থেকে নাম, ওই যে হ্যাঁ পোস্টের অ্যাডমিন নিচে। ড্যাশবোর্ডে আছে। আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই, আমার এখানে একটা মিডিয়া সেকশন আছে। এই যে আমি বললাম আমি এটাকে সেলফ হোস্টেড করব, মানে আমি কোনো ইউটিউব থেকে লিংক আনবো না, আমি এখানে সেলফ হোস্টেড করে চুজ ইউর ভিডিও ফাইল, আমি যদি এখান থেকে সিলেক্ট করি আমার এই মিডিয়া লাইব্রেরি থেকে যদি আপলোডেড করা থাকে এটা দিতে পারবো, অথবা আমি আমার পিসি অথবা ল্যাপটপ থেকে আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবো। যেমন আমি ক্লাস 5টাকে যদি সিলেক্ট করি আমার এটা আপলোড হয়ে যাবে, বাট এখানে একটা অপশন আসতেছে, কারণ হলো আমার 50 MBর বেশি ফাইল সাইজ। এই এররটার মানে হলো আমি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছি সেই ফাইলটা আমার পারমিশন আছে 50 MB, বাট আমি তার চেয়ে বড় ফাইল আপলোড করতে চাচ্ছি। আমি আমার ফাইলের কত এমবি কিভাবে দেখবো? আমি ফাইলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, শো মোর প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাব, আমাকে বলবে যে এটা কত এমবি। এটা অনেক বড় 1.3 GB ফাইল সাইজ। প্রত্যেকটা ফাইলের সাইজ দেখার জন্য নতুন একটা জিনিস আমরা শিখলাম, সেই ফাইলটার রাইট বাটন মাউসের উপরে ক্লিক করব, শো মোর অপশনে যাব, প্রপার্টিজে যাব, এখান থেকে আমরা সাইজ দেখে নিতে পারবো। যেমন এই পিকচারটার সাইজ হচ্ছে 132 KB, 132 KB। ওকে, কেবি মানে হচ্ছে কিলোবাইট আর জিবি মানে হচ্ছে গিগাবাইট। ফাইন, ওকে, তার মানে আমরা অপশনটা দেখলাম যে আমরা আমাদের সেলফ হোস্টেড মানে আমাদের পিসি অথবা ল্যাপটপ থেকে আমরা এই জিনিসটাকে নিয়ে আসতে পারি। আপডেট করলাম, এখানে দেখেন কিছু বিষয় আছে, ভিডিও অপশন, অটো প্লে, তারপরে হচ্ছে মাউস, এটাকে করে রাখলাম। মিউট, এটা মিউট অবস্থায় থাকবে। লুপ মানে হচ্ছে এটা চলতেই থাকবে, আমি যতক্ষণ ওয়েবসাইটে থাকবো আমি যদি অটো প্লে করে দিই এটা অটোমেটিক্যালি চলতেই থাকবে। এবং এটা লুপ আকারে, লুপ মানে হচ্ছে শেষ হলে আবার প্রথম থেকে শুরু হবে। এই হচ্ছে এগুলার অপশন। আমি এই দুটাকে অ্যাড করলাম,
এই অপশনগুলো দেখলাম। এখন নেভিগেটরটাকে আমি ক্লোজ করে দিই। নেভিগেটর অপশনটা বলছি, এটা ছিল আমাদের বিভিন্ন। আমি আবার চলে আসি এখানে, আমাদের আরো কিছু বিষয় আছে, আমি একটু কুইকলি দিই। এখন আমি আরো একটা, এটার নিচে আরো একটা র নিব অথবা এটার উপরে নিব। আমি দুই ভাবেই করতে পারি। আমি যদি এখান থেকে নেই, প্লাস সাইনে ক্লিক করব, আমি নিচের দিকে একটা দিলাম, তার মানে উপরে হয়ে গেল না। আমি চাইলে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারবো, ক্লোজ করলাম। আমি এখান থেকেও করতে পারবো, হইলো না? ক্রিয়েট করার পরে আমি চাচ্ছি না আমি এটাকে উপরে নিয়ে যাব, আমার যেভাবে ইচ্ছা আমি আনতে পারতেছি, কোনো সমস্যা নাই। এখন আমি কি করব, এখানে আমি প্লাস সাইনে ক্লিক করলাম, করার পরে আমি আরেকটা কন্টেইনার নিয়ে আসি, অন্য কিছু, let's say বাটন, একটা বাটনকে নিয়ে আসলাম, এটাকে আমি ক্লোজ করে দিই। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করতে চাচ্ছি, আমি এটা চাচ্ছি না, এটা সামহাউ চলে আসছে ড্র্যাগ এন্ড ড্রপের মধ্যে। আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি ডিলিটে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে, ওই রটা ডিলিট হয়ে যাবে। আমি একটা বাটন নিছি না, এই যে বাটন চলে আসছে, ওই যে আমরা এখান থেকে গ্লোবাল সেটিংস থেকে বাটনের জন্য কালার নির্ধারণ করছিলাম, ওই কালারটা সবগুলা বাটন এখন ওই ডিজাইনে চলে আসবে। বাট আমি চাইলে এটাকে কাস্টম করতে পারবো। প্রথমেই যে কাজটা আমি করব সেটা করব, এটাকে মিডলে আনবো। মিডলে আনতে হলে আমাকে কোথায় সিলেক্ট করতে হবে? এখানে বলেন। আমি বাটনটাকে চেঞ্জ, আমার এই বাটনের উপরে কার্সরটা রেখে বাটনের পেন্সিল সাইনে ক্লিক করতে হবে, কারণ আমি বাটনটাকে মিডলে আনতে চাচ্ছি। করার সঙ্গে সঙ্গে আমার এই কন্টেন্ট সেকশনের যে সেটিংস আছে, এইখান থেকে আমি এটাকে বলবো সেন্টার। ফাইন, আমি কালারটাকে চেঞ্জ করব। আমি এই বাটনটার উপরেই ক্লিক করব, আইদার রাইট বাটন ক্লিক করে এডিট বাটনে ক্লিক করলে আমার এই অপশনটা চলে আসবে, স্টাইলে চলে আসবো। বাটনের কালার হচ্ছে এটা, ওকে, কালার আর টেক্সট কালার। আমি যখন বলবো শুধু কালার, তখন বুঝে নেবেন এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি বলি টেক্সট কালার, তখন বুঝতে হবে না এটা টেক্সটের কালার। আর যদি বলি কালার, তখন বুঝতে হবে যে কোনো কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পারতেছি। ওকে, তারপরে আমি টেক্সটটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি বাটনটার উপরে ক্লিক করলে আমার এই অপশনগুলো চলে আসবে। আমি এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করব। আমি তো বাটন পাইছি, টেক্সট কালারটা কোথায়? এই যে টেক্সট কালার আমার। আমি এখানে ক্লিক করব, করে আমি এটাকে হোয়াইট করে দেই, ব্ল্যাক করে দেই, ব্ল্যাক থাক। ফাইন, আমি আপডেট করলাম। এখন আমি বাটনটাকে আরেকটু বড় করব, আমার ভালো লাগতেছে না, সাইজটা আর একটু বড় হলে ভালো। এটাকে কি করব, কন্টেন্ট ট্যাবের মধ্যে চলে আসব। আসার পরে আমি, আচ্ছা, আসার পরে এই যে স্পেস, এটাকে পাশাপাশি বড় করার জন্য হচ্ছে এটা। আর আমি যদি সাইজটা, আমি যদি এখানে কিছু টাইপ আছে, বাটন টাইপ, ইনফো, তারপরে হচ্ছে সাকসেস, এটা কালার চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এখন আমি যদি বাটনটাকে সিলেক্ট করি, করার পরে স্টাইলে আসি, আমি যদি অ্যাডভান্সে আসি, এখানে আমার বাটনের সাইজ থাকার কথা কোথাও আছে না, কন্টেন্টের মধ্যে আছে, সরি। আমি কন্টেন্টে চলে আসলাম, আসার পরে এই যে সাইজ, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ ভালো লাগবে না, আমি মিডিয়াম চলে আসি, লার্জে চলে আসি, আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। এখন এইখানে ক্লিক মি টেক্সট আমি চেক করব, কন্টেন্টের আন্ডারে আমি বলবো ফেসবুক, ফেসবুক লেখার পরে আমি এখন এখানে চাই আমি আপডেট করি। আপডেট করার পরে আমি যদি ফ্রন্ট এন্ডে চলে আসি, দেখেন বাটনটা আছে। আমি যদি এখন ক্লিক করি, আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে না। আমি চাই এখানে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। তখন আমি এডিটে চলে আসব, আমি বাটনটার উপরে ক্লিক করব, কন্টেন্ট সেকশনের আন্ডারে আমার একটা লিংক দেয়া আছে, লিংক। আমি যদি ফেসবুকে নিয়ে যেতে চাই, আমাকে ফেসবুকের নিশ্চয়ই আমাকে ফেসবুকের লিংকটাকে নিতে হবে। আমি ফেসবুকের লিংকটাকে নিয়ে আমি এই লিংকের মধ্যে পেস্ট করে দিব, দিয়ে আপডেট করব। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করে ক্লিক করি, এটা আমাকে ফেসবুকে নিয়ে যাবে ডেফিনেটলি। আমি একটা ব্যাক করে চলে আসি। ফাইন, আমি এখন আমার বাটনটা কাজ করতেছে। আমি কোথাও ক্লিক করলে, আমি যেখানে লিংক দেব সে এই বাটনটাতে ক্লিক করলে ওখানেই আমাকে নিয়ে যাবে, এবং টেক্সটটাকে আমি এই টেক্সটের আন্ডারে চেঞ্জ করতে পারতেছি। বাটনটাকে আমি শেপ দিতে পারবো কোথায়? স্টাইলে আসার পরে বর্ডার রেডিয়াস আমি যদি দেই, এটা শেপ চেঞ্জ হয়ে যাবে।
তারপরে আমি যদি বলি এটার মার্জিন হবে, এটার পেডিং হবে 10 পিক্সেল, উপরে নিচে করে দেবে, ফাইন। এখন আমি চাচ্ছি না, এটা তো আমি করলাম, আমি যদি আপডেট দিই এটা তো একটু নিচের দিকে নেমে গেল, বাট এখানে আমার আরো একটা অপশন আছে যে আমি একটা গ্যাপ দিতে পারবো। এখানে কিভাবে? আমার একটা এলিমেন্টস আছে এখানে, আমি প্লাস সাইনে ক্লিক করলাম, একটা ফুল উইডথ নিলাম, এখানে আমি একটা দেব স্পেসার, এই যে ডিভাইডার, আমি একটা ডিভাইডার দিলাম, তার মানে মাঝখানে আমার একটা ডিভাইডার চলে আসলো। আপডেট করলাম, আমার এখানে একটা ডিভাইডার আসলো। এই ডিভাইডারটাকেও আমি বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারি। আমি যদি ডিভাইডারের এই পেন্সিল সাইনটাতে ক্লিক করি, আমার এই ডিভাইডারের জন্য অপশন চলে আসবে। আমি যদি বলি এটা মিডিলে থাকবে, এটা সলিড কালার না, আমি যদি বলি এটা হবে কার্লি, আমি যেভাবে চাই, এখানে অনেক ধরনের অপশন আছে। এই জিনিসগুলো আপনারা প্লে করবেন এগুলো নিয়ে। স্টাইল যদি বলি, কালার চেঞ্জ করতে পারবো আমি, এটা ফাইন, আমি এটার অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবো, মানে এটা কতটা থাকবে, আমি যদি ছোট করে দেই অনেকগুলো থাকবে, একটা থেকে আরেকটার গ্যাপ কি হতে পারে, মানে টোটাল গ্যাপটা কি হবে। এই ডিভাইডারের বাটন, এটা কিন্তু একটা ডিভাইডার, এই কন্টেইনার, এই পুরা কন্টেইনার আর এই পুরা কন্টেইনারের মধ্যে এটা, সরি, এই বাটনের কন্টেইনারের মধ্যে এটা গ্যাপ, ঠিক আছে। এই আমি গ্যাপটা নিতে পারতেছি। আমার কাছে আর কি এলিমেন্টস আছে, আমি যদি আরেকটু নিচের দিকে আসি, আমি দেখবো স্পেসার দেখলাম, গুগল ম্যাপ, আইকনস, আমি আরেকটা নেই, প্লাস, আমি আরেকটা নিলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, আমি আইকনটাকে ধরে আমি নিয়ে আসলাম, ফাইন। এখন এই আইকনটা কি, আমি এখান থেকে আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করি, আমার বিভিন্ন ধরনের আইকন আছে। লেটস সে আমি এই যে এখানে দেখেন শিখন.com এ যদি চলে আসি, এই যে এগুলো হচ্ছে এক একটা আইকন, বিভিন্ন ধরনের আইকন। আমি চাইলে ওয়ার্ডপ্রেসের জন্য যদি বলি, আমি এখানে যদি লিখি যে ওয়ার্ডপ্রেস থাকার কথা, এই যে ওয়ার্ডপ্রেসের জন্য আমার একটা আইকন চলে আসলো। এটাকে আমি কালার চেঞ্জ করতে পারতেছি কিভাবে? স্টাইলে যদি চলে আসি, আমার এই কালারটা চেঞ্জ করতে পারবো আমি, আইকনের কালারটা এখান থেকে। কেমন লাগতেছে আপনাদের এলিমেন্টারের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে, বলেন তো? স্যার ভালো লাগছে। এগুলা প্র্যাকটিস করলে খুব মজাদার। রাইট। এবং মার্কেট প্লেসে কিন্তু এক একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট তৈরি, ডিজাইন ডেভেলপমেন্টের জন্য প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন। আমি আগে স্ক্র্যাচ করতাম, এখন স্ক্র্যাচ করি না। কাজের প্রেসারে খুব কুইকলি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেট আপ করি, কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রজেক্ট ডেলিভারি করে দিই। আরেকটা কাজ করছি আমি, ঠিক ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে সরি, আচ্ছা, এটা লোড হোক, এর মধ্যে আমরা এখানে চলে আসি। এখানে আমরা ডিভাইডার নিলাম, আর কি আছে, আর একটা হচ্ছে গুগল ম্যাপ, আর বাকি যেগুলো দেখতেছেন লক, সেটা হচ্ছে আপনার এলিমেন্টর প্রো। এখন আমরা অ্যাজ এ লার্নার এলিমেন্টর প্রো, যেহেতু এগুলো লক করা, এগুলো আমরা ইউজ করতে পারবো না। এলিমেন্টর প্রোটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখবো। আমরা চলে যাব codelist.cc, এইটার লিঙ্কটা আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, বাট টুনাইট আমি এটাকে আপডেট করে নেব, আমি লিঙ্কগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে আমি এখানে সার্চ, যে ম্যাগনিফাইং গ্লাসটা দেখছেন, সার্চ বারের মধ্যে লিখবো এলিমেন্টর লিখে ওকে, এলিমেন্টর লিখে এন্টার করব। আমি এখানে দেখতেছি এই যে এলিমেন্টর প্রো, আমি কিন্তু প্রথম পেজে পেয়ে গেছি। অনেক সময় এটাকে আপনি খুঁজতে হবে সেকেন্ড পেজে, থার্ড পেজে। প্রথম এলিমেন্টর প্রো যেটা পাবেন সেটাকে ডাউনলোড করবেন, সেটাই হবে লেটেস্ট, এবং নিচে তারিখটা দেখে নেবেন এটা কবে আপলোড হয়েছে, লেটেস্টটাকে ডাউনলোড করবেন। আমি এটাকে ডাউনলোড করতে চাচ্ছি, এলিমেন্টর প্রো এর উপরে ক্লিক করছি। দেখেন আমি তো ফার্স্ট যাচ্ছি, বাট ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝবেন, এখন অনেক কিছু না বুঝলেও। আমি এলিমেন্টর প্রো এর ক্লিক করে আমি প্রথম লিঙ্কটাতে যাব, আমাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছে এখানে। আমি ডাউনলোড করার জন্য প্রথম লিঙ্কটাতে গিয়ে নতুন একটা ট্যাব নিলাম,
নিয়ে আমি এন্টার করলাম, আমার সামনে এরকম একটা উইন্ডো আসবে এবং একটু অপেক্ষা করব, করার পরে আমাকে দেখাবে এরকম একটা বক্স, নিচে একটা ডাউনলোড বাটন থাকবে, আমি সেই বাটনটাতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে একটা অ্যাড পপ আপ হবে, এটাকে ক্লোজ করে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার ডাউনলোড অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে, যেহেতু আমি আইডিএম ইউজ করি, আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এবং আমার ডাউনলোডে আমি ওপেন ফোল্ডার যেখানে ডাউনলোড হয়েছে, সাধারণত ডাউনলোড ফোল্ডারের আন্ডারে দেখেন কম্প্রেস একটা ফোল্ডার আছে, সেটাতে হয়েছে আমি এটাকে এক্সট্রাক্ট করব। শো মোর অপশন 7-zip এক্সট্রাক্ট টু এলিমেন্টর প্রো নামে একটা ফোল্ডার তৈরি করো, সেই ফোল্ডারটার মধ্যে আমার এলিমেন্টরটাকে তুমি রাখো। ফাইন, এটা একটা প্লাগইন। সো মনে রাখবেন, আমি ডাবল ক্লিক করে ঢুকলাম, আরো একটা ফোল্ডার দেখাচ্ছে, আমি ওই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, সেই ফোল্ডারটার মধ্যে আমার ফাইলগুলো আছে। তাহলে আমি ওয়ান স্টেপ ব্যাকে গেলাম, তাইলে আমার যে ফোল্ডারটার মধ্যে এলিমেন্টর প্রো লেখা আছে এবং ওই ফোল্ডারটার ভিতরে ফাইলগুলো আছে, সেই ফোল্ডারটাকে আমি রাইট বাটন ক্লিক করে জিপ করব। আমার এখানে শো মোরের আন্ডারে 7-zip অ্যাড টু আর্কাইভ, আমি আর্কাইভ করে নিলাম। তারপরে খেয়াল রাখবেন, আপনারা যখন এটাকে জিপ করবেন, এই অপশনটা আর্কাইভ ফরম্যাট অবশ্যই যাতে জিপ থাকে। এখানে কিন্তু অন্য ফরম্যাট আছে, অন্য ফরম্যাট নিলে কিন্তু নিবে না, জিপ ফরম্যাট আছে, এটা মেক শিওর করবেন, করে ওকেতে দিবেন। আমার এই ফোল্ডারটা জিপ হয়ে গেছে। এখন এটাকে আমি আপলোড করব কোথায়? ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়ার ড্যাশবোর্ডে। কোত্থেকে? অ্যাপিয়ারেন্স থিমসের আন্ডারে, রাইট? নো, প্লাগইনস এর আন্ডারে, কারণ এটা একটা ফিচার এলিমেন্টরের প্লাগইন। আমরা প্লাগইনস এর আন্ডারে অ্যাড নিউ প্লাগইন ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইন ক্লিক করে আপলোড প্লাগইন, আপলোড প্লাগইনে আমি দেখাই দেব কোন ফাইলটাকে আমি আপলোড করতে চাচ্ছি। চুজ এ ফাইল, তারপরে চলে যাব ডাউনলোড, তারপরে চলে যাব কম্প্রেসড, তারপরে চলে যাব এলিমেন্টর। এই যে এখানে আমার ফাইলটা কম্প্রেস করা আছে, আমি এখন ইনস্টল করব এটাকে। আমার এটা ইনস্টল হোক, তার মধ্যে আমরা একটু ঘুরে আসি, একটা ওয়েবসাইটকে লোডিং দিছিলাম। এই হচ্ছে সেই ওয়েবসাইট যেটাকে আমি ওয়ার্ডপ্রেসের, এটা একটা ইউএসএ কোম্পানির জন্য আমি করছিলাম। someone wants to join a call, এত পরে আচ্ছা শাহজাহান ইসলাম। এটা একটা ওয়ার্ডপ্রেসের উপরে ডিজাইন করা। খেয়াল করবেন, আমি যখন নিচের দিকে নিব, আস্তে আস্তে এলিমেন্টস গুলো ভিজিবল হবে, এলিমেন্টস গুলো আস্তে আস্তে ভিজিবল হচ্ছে, দেখছেন? স্মুথলি ফ্রম বটম টু আপ। এগুলো হচ্ছে এক একটা ডিজাইন। কন্টেইনার, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে হেডিং, এগুলো হচ্ছে আইকন এক একটা, এবং এটা আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করছি। ওকে, এটা ছিল একটা স্যাম্পল। সো চলে আসি আমরা এলিমেন্টরে, যেখানে প্লাগইনস আপলোড দিয়েছিলাম। এখানে আমরা যখন দিলাম, ইনস্টল হয়ে গেছে। এখন বলবো অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করলাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? নো স্যার। ফাইন। আমরা যে এডিট সেকশনে আসছিলাম, এগুলো কিন্তু লক অবস্থায় আছে। আমি যে চেঞ্জ করছি সেটাকে আপডেট করে দিই। আপডেট করার পরে এই লকগুলো এখনো আছে না, আমি রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে লকগুলো ওপেন হয়ে যাবে, কারণ আমি এখন এলিমেন্টর প্রো ইউজ করে ফেলতেছি। আমরা এখন এলিমেন্টর প্রো ইনস্টল করে ফেলছি। ওকে, এলিমেন্টর প্রো কিন্তু আমি ট্রেনিং পারপাসের জন্য এলিমেন্টর প্রোর এই ভার্সনটাকে ইউজ করছি। এটা জাস্ট অনলি ফর ট্রেনিং পারপাস, আপনারা এটাকে প্রফেশনালি ইউজ করবেন না। আমি বাকি কথা মেসেজে বলবো, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও। এটা শুধুমাত্র আপনারা এই ভার্সনটা যেটা আমি দেখাইলাম, এটা শুধুমাত্র ট্রেনিং পারপাস আমি ইউজ করতেছি, আপনাদের শেখানোর জন্য এলিমেন্টর প্রো কিভাবে কাজ করে। এটা আমার বলা উচিত, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, লাইভ হবে, বিভিন্ন জন দেখবে। সো আমি এটা, এই কথাটা আমার বলা দরকার, আমি এটা ক্লিয়ার করে নিলাম। এখন অনেক কিছু আছে, এখন অনেক ফিচার আছে এলিমেন্টর প্রোতে। আমি একটা পোস্ট নিয়ে আসবো, আমি একটা পোস্ট নিয়ে আসি, আমি ঠিক এই বাটনটার নিচে পোস্ট গুলো রাখবো। আচ্ছা, কি কি পোস্ট? আমরা দুইটা পোস্ট করছিলাম, মনে আছে? হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। আমি আরেকটা পোস্টে চলে যাই, অ্যাড নিউ পোস্ট। আমি পোস্ট সেকশনটা দেখার জন্য টেস্ট পোস্ট 1 টেক্সট, পাবলিশ। আমি কুইকলি দুইটা পোস্ট করি, তাহলে হবে কি, আপনারা টেস্ট টু টেক্সট
বুঝতে পারবেন। ডান। আমি এখন রিফ্রেশ করি, আমি যে পোস্টের লেআউটটাকে নিয়ে আসছি এখানে, আমি বলবো আপডেট করি, রিফ্রেশ করে কি হলো এখানে আমার যে পোস্ট 3টা আছে এই পোস্টটা চলে আসছে। এই পোস্টগুলো কোথায় করছি আমি? অ্যাডমিন এরিয়ার ব্যাক এন্ড থেকে। ফাইন, আমি এখন এইটার কিছু প্রি বিল্ড ডিজাইন আছে, এটা একটু দেখে নেই। আমি যখন এই পোস্টের আইকনে ক্লিক করব আমাকে সে দেখাবে কলাম কয়টা। আমি একটু রিফ্রেশ করে নিই, কারণ আমার যে 3টা পোস্ট আছে না, এটা তো এইভাবে রেখেই আমি 2টা পোস্ট করছি, এই জন্য এটা আসতেছে না। আমি একটু রিফ্রেশ যদি করি আপডেট করে, তাহলে আমাকে আমার 3টা পোস্টই দেখাবে। ফাইন, আমি এই পোস্টের এই এলিমেন্টটাকে এডিট করতে চাচ্ছি, এটা ডিজাইন এবং ফিচার কি কি আছে, পেন্সিল সাইনে ক্লিক করলাম। আমি কলাম কয়টা নিব? একটা নিব। একটা কলাম নিলে একটার নিচে একটা চলে আসবে। আমি 2টা নিব, পাশাপাশি এসে অন্য যেগুলো আছে 2টা কলামে ভাগ হয়ে সবসময় ভাগ হয়ে যাবে। আমি 3টা কলামই রাখলাম। পোস্ট পার পেজ, মানে এই পেজে কয়টা থাকবে, তারপরে রিড মোডে চলে যাব, তখন অন্য পেজে সবগুলা পোস্ট দেখাবে। তারপরে আমি এখানে বলবো যে ইমেজ রেজুলেশন, ইমেজের কি সাইজ হবে এটাকে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি রেজুলেশন এখানে লার্জ করে দেন তাহলে ইমেজের সাইজটা, ইমেজের কোয়ালিটিটা দেখতে ভালো লাগবে ল্যান্ডিং পেজে। ইমেজ রেশিও কেমন হবে, বেশ কিছু অপশন আছে ইমেজের আন্ডারে, আপনি এগুলো দেখে নেবেন। কোয়েরি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমি যেহেতু এটা অনলাইনে আনছি, আমি একটা ক্যাটাগরি তৈরি করলাম, আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করব। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এটাকে বলে ডাইনামিক ডেটা। আমি কিভাবে ডাইনামিক ডেটা ক্যাটাগরি, 1 সেকেন্ড, এটাকে আপডেট করি। আমি আপডেট করার পরে আমি যদি এটাকে রিফ্রেশ করি, আমি পেন্সিল সাইনে যদি চলে আসি, আমি এখানে এই পোস্টের পেন্সিল সাইনে ক্লিক করে আমি এখানে বলবো, আমি যে কোয়েরি, এই কোয়েরিটা কি হবে, আমি স্পেসিফিক ক্যাটাগরি দেখাইতে চাচ্ছি শুধুমাত্র এখানে, শুধু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যেগুলো আছে সেগুলো দেখাবো। সোর্স কি? পোস্টস, আমার পেজও হইতে পারে, ঠিক আছে। আমি পোস্টের শুধুমাত্র ইনক্লুড বাই টার্ম, সরি, ইনক্লুড বাই 1 সেকেন্ড, ইনক্লুড অল ডেট যেগুলো আছে, ইনক্লুড বাই টার্মস, ডেফিনেটলি টার্মসে হবে আমার। ওকে, টার্মস কি? টার্মসটা কি আমার? টার্মসটা হলো আমি ক্যাটাগরি ওয়াইজ দেখাবো, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যা আছে আমি শুধু ওই পোস্টগুলো এখানে দেখাবো। ফাইন, আমি যদি লিখি DIGI, দেখেন আমার চলে আসছে ডিজিটাল ক্যাটাগরি। আমি যখন ডিজিটাল ক্যাটাগরি সিলেক্ট করছি আমার চলে গেছে, আমার কোনো ক্যাটাগরি দেখাচ্ছে না, কোনো পোস্ট দেখাচ্ছে না, কারণ হইলো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমার কোনো পোস্ট নাই। আমি যখন অল পোস্টে গেলাম, দেখেন ক্যাটাগরিজ সব আনক্যাটাগরাইজ অবস্থায় আছে। আমি এখন যদি টেস্ট 2টাকে এডিট করে এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেই, আপডেট করি, সঙ্গে সঙ্গে আমার ফ্রন্ট এন্ডে একটা পোস্ট চলে আসবে। এইটা হচ্ছে পোস্ট, পোস্টের জন্য আমার এই যে পোস্ট এলিমেন্টটা আছে এটার জন্য এই অপশনগুলা। এখন এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন। নাই? ভাই আমরা যে ফেসবুকের যে একটা লিংক আপনি ইউজ করছেন, এখানে কি একের অধিক লিংক ইউজ করা যাবে? না, একটা বাটনের জন্য একটা লিংক। একের অধিক করলে, মনে করেন ফেসবুক আর ই শিখনের লিংক দুইটাই দিলাম আমি, কোথায়? এই বাটনটার মধ্যে। তাইলে সে কোন দিকে নিয়ে যাবে আমাকে? ফেসবুকে নিয়ে যাবে না ই শিখন ওয়েবসাইটে নিয়ে যাবে? সেটা কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, আমরা দুইটা ইউজ করতে পারবো। আমি আরেকটা বাটন নিয়ে আসবো, ওইখানে লিখবো ই শিখন একাডেমি, তখন দুইটা পাশাপাশি বসাবো। বসানোর পরে আমরা যেটাতে ক্লিক করব সে ওই বাটনটা ওইখানেই নিয়ে যাবে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো। আমরা তো এলিমেন্টর প্রো ইনস্টল করছি না, এখন আমার কিন্তু আমি তো স্ক্র্যাচ থেকে একদম এক একটা এলিমেন্ট ধরে ধরে করছি। এখন আমি যদি চাই, এখানে একটা ফোল্ডার অপশন দেখছেন, আমি ফোল্ডার অপশনটাতে ক্লিক করলাম, এখানে কিছু ব্লক প্রি ডিজাইন করা আছে।
যেমন এগুলাকে এক একটাকে ব্লক বলতেছি কেন? ব্লক বলতে কি বুঝি এটা আগে বুঝি। ছোট করি আমি, তাহলে ব্লকটা আমার বোঝাইতে সুবিধা হবে। ওকে, এই যে 3টা পিকচার আছে না এখানে, ডিজিটাল মার্কেটিং, এথিক্যাল হ্যাকিং, গ্রাফিক ডিজাইন, জি 3টা আছে না 4টা আছে? আমি তো 4টা দেখতেছি। কই 3টা তো স্যার, আপনারা কয়টা দেখতেছেন এখানে? 3টা। আমি তো 4টা 3টা স্যার। দেখতেছি। আর কে কে 4টা দেখতেছেন আমার সঙ্গে? কেউ আছেন 4টা দেখতেছেন আমার মতো? হ্যাঁ না না তা কিছু বলবেন যে না আমরা সবাই 3টা দেখতেছি, আপনি কেন 4টা দেখতেছেন? আমরা তিনটাই দেখতেছি। 3টাই দেখছি তিনটা দেখতেছি সবাই। ওকে, আমিও 3টা দেখতেছি। এখন আপনারা আছেন কিনা নাই আমাকে তো বুঝতে হবে। ফাইন, আমিও 3টাই দেখতেছি। আমার চোখ তো 3টা না যে এটা 4টা হয়ে যাবে। ফাইন, তো এই যে এই উপরের 5টা ছবি থেকে এই যে নিচের 3টা ছবি আলাদা হয়েছে না, এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে আরেকটা ব্লক। ক্লিয়ার? ব্লক কাকে বলে? ক্লিয়ার। এটা হচ্ছে আরেকটা ব্লক। এই ডিজাইনটা পুরোটা হচ্ছে একটা ব্লক। তো আমরা ব্লক ওয়াইজ এখানে প্রি ডিজাইন করা আছে, আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো প্রয়োজন মতো প্রজেক্ট অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস প্রয়োজন। ওকে, আমি এটাকে নিয়ে আসি, ইনসার্ট, এটাকে নিয়ে আসলাম। ওই যে আমরা এলিমেন্টের যখন ইনস্টল করছি প্লাগইনসটা, আমাকে বলছিল তুমি করো, এলিমেন্টের ওয়েবসাইটের সঙ্গে তোমার ইমেল অ্যাড্রেস লিংক করো, মনে আছে? আমরা সাইন আপ করছি যে ওই ওয়েবসাইট থেকেই কিন্তু এই এলিমেন্টস গুলো আসতেছে। আমি একটা স্যাম্পল এলিমেন্টস নিছি না, আপডেট করি, আমি এখানে রিফ্রেশ করি, সেই এই লেখাটা দেখছেন নিচ থেকে আস্তে আস্তে এটা স্মুথ হয়ে আসছে, এটাকে স্ক্রল আপ হয়ে আসছে। আপনি কিন্তু এটা ম্যানুয়ালিও করতে পারবেন। স্যার এটা যে আসলো, আমরা এটা কিভাবে করব? কোনো বিষয়ই না, এটা থাকলো হোমওয়ার্ক। আপনারা এরকম একটা লেআউট তৈরি করবেন এবং এটা ফ্রম বটম আপে চলে আসবে। এটা কি আমাকে বলেন তো, এটা কোন এলিমেন্ট? এনি আইডিয়া? টাইটেল, হেডিং, এই যে হেডিং, এটা হচ্ছে হেডিং। দেখবেন কিভাবে? আমি এটাতে ক্লিক করি, টাইটেল, হেডিং, সেম থিং। আমি এটাকে সার্চ করবো, আমার আরেকটা টাইটেল দরকার। আমি যদি লিখি টাইটেল, এই যে সেম থিং, হেডিং। আচ্ছা, এই হোমওয়ার্ক কি থাকলো? স্যার হোমওয়ার্ক কি আমাদের এই নিজেদের করতে হবে নাকি আপনি যেভাবে আনলেন ওইভাবে আমাদেরকে একটা আনতে হবে? না 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 না, আপনাদের নিজেদেরকে এটা করতে হবে। আমি আনছি, বাট আমি এই জিনিসটা এই ফ্রিল্যান্সার সাকিট অনলাইনে করে রাখবো আপনাদের জন্য। আমিও করব, আমি ড্রাগ এন্ড ড্রপ করব না এবং কাস্টম করব আপনাদের মতো। এটা আপনাদের জন্য থাকলো হোমওয়ার্ক, বাট আমি এলিমেন্টসটাকে আনলাম। এটা হবে কি আপনার দেখে আপনার এক্স্যাক্টলি সেম ডিজাইন। এটার জন্য কিছুই না, আমি একটু হিন্টস দিয়ে দেই, আপনারাই বলেন, আমি বলবো না। এই দুইটাকে আলাদা করব কিভাবে? ইজি না? প্লাস সাইন কোনটা নিব এখান থেকে? এই 4টার অংশটা নিব না এটা নিব? এই যে 2টা পার্ট আছে 50-50, এটা নিব। কিসের জন্য? এটার জন্য। ও, এটা নেওয়ার পরে আমি কিন্তু এটাকে ছোট বড় করতে পারতেছি। দেখেন, সি এখানে ধরে আমি যদি ড্র্যাগ করি, এই সাইডটা ছোট হয়ে গেছে, ওই সাইডটা বড় হয়ে গেছে। সেম আপনারা এটা করতে পারবেন। তো এটার জন্য নিব আমরা 50-50 2 পার্টের একটা এলিমেন্ট, সরি কন্টেইনার। নেওয়ার পরে এখানে কি করব? এখানে 4টা কেমনে আসলো? এটা হোমওয়ার্ক থাকলো, আপনারা বের করবেন। খুব ইজি, চেষ্টা করেন। যদি কাজ না করেন তাহলে হবে না। ফাইন, তো আমি আরো একটা জিনিস দেখি, এখান থেকে তো একটা এলিমেন্ট আনলাম। তো আমি যদি প্লাস সাইনে ক্লিক করি, এই যে টেমপ্লেটের এখানে ক্লিক করি, একটা পার্ট ছিল ব্লক। আমি যদি পুরো একটা পেজ ডিজাইন আনতে চাই, পুরো একটা পেজের লেআউট আনতে চাই, তাহলে আমি এখান থেকে পেজ সেকশনে আসবো। পুরো পেজের ডিজাইন লেআউটও করা আছে কয়েকটা। আমি লেটস এটাকে ইনসার্ট করব। এটাকে বলার সঙ্গে সঙ্গে কি বলতেছে দেখেন, বলতেছে অ্যাপ্লাই সেটিংস দিস পেজ। তার মানে তুমি যে সেটিংস আছে সব চেঞ্জ হয়ে যাবে। দিস উইল ওভাররাইট দ্য ডিজাইন লেআউট। আমি ডিজাইন লেআউট করব, হ্যাঁ অ্যাপ্লাই করো।
অ্যাপ্লাই করছি, পুরা পেজ ডিজাইন লেআউট চেঞ্জ হয়ে যাবে। কোনো সমস্যা নাই, আমি তো আনতেছি আমি পেজ লেআউট ইউজ করব বলে। ফাইন, আমি এটাকে আপডেট করলাম, আমি এখানে আপডেট করলাম। হয় নাই? হয়েছে তো? আচ্ছা, উপরের গুলা আচ্ছা, এটা হচ্ছে এখনো, এখন হয়েছে। আমি রিফ্রেশ করলাম। ও খেয়াল রাখবেন, এটা যতক্ষণ পর্যন্ত এটা ঘুরবে ততক্ষণ পর্যন্ত কাজ করতেছে। আমি রিফ্রেশ করলাম। ফাইন, আমি যদি স্ক্রল করে নিচে আসি, আমার এই পেজের পুরো একটা পেজ যে লেআউট এটা চলে আসছে। সি, জিনিসগুলো ইজি, একদম স্ক্র্যাচ থেকে করতে হচ্ছে না। আমার প্রয়োজন মতো আমি এখন কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে ফেলবো। এটা কি একটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ওয়েবসাইট না? আমি যদি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করি তাহলে আমার কোডিং লিখতে হচ্ছে, আপনাদের কারো কোডিং লিখতে হচ্ছে। জিনিসগুলো মজার না? মজার। এক্সাইটিং না? কি ভালো? জি জি, অবশ্যই। আর কারো কাছে ভালো লাগতেছে না? কথা বলেন। জি স্যার, ঠিক আছে, মজাদার অনেক। ভালো লাগতেছে, কিন্তু এটা মাথার প্র্যাকটিস করতে করতে যখন ইজি হয়ে যাবে তখন আমরা আসল মজাটা পাবো। হ্যাঁ, মানে এখন হচ্ছে মানে মানে এই 1 ঘন্টায় বোঝা যাইতেছে না, কঠিন লাগতেছে, কিন্তু আস্তে আস্তে ইজি হবে। ফাইন। মাই টেমপ্লেট সেকশনে কি থাকবে? মাই টেমপ্লেট সেকশনে হবে, সি আমি একটা ডিজাইন করলাম, এই যে এই লেআউটটা। এখন এটা কেমন জানি হয়ে গেছে, আমি এটাকে ঠিক করতে পারতেছি না। কিভাবে করব? কন্ট্রোল জেড, একটা হবে, দুইটা হবে, তিনটা হবে, হয়ে যাবে। আরো একটা অপশন আছে, কন্ট্রোল জেড কিবোর্ডের দিছি, এই যে দেখতেছেন হিস্ট্রি, হিস্ট্রি দেখতেছেন? এখানে যদি আমি ক্লিক করি, আমি প্রথম থেকে রিভিশনস, কয়টার সময় কি ইমপ্লিমেন্ট করছি সব আছে এখানে। আমি যদি একদম প্রথম দিকে চলে যাই এবং এটাতে ক্লিক করি, ফুল চেঞ্জ হয়ে এটা একদম ওই লেআউটে চলে যাবে। এটা থেকে আমি রিস্টোর করতে পারবো, টাইমিং ওয়াইজ, ডেট ওয়াইজ সব হিস্ট্রি থাকবে, এখান থেকে আমি করতে পারতেছি। এখন হোক না, আমি আবার চলে আসি আমার ওই জায়গায় যেটা লাস্ট করছি। ওকে, হ্যাঁ, এটা একদম প্রথম একটা। এটাই হবে আমার সেকেন্ড। ওকে, কয়েকটাতে ক্লিক করছি তো এই জন্য এটা লোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে, এক্ষুনি হয়ে যাবে এটা। ফাইন, আমরা যদি এটাকে একটু বড় করতে চাই, আসবে, আমাকে এখনো সিলেকশন দেয় নাই, এটা লোডিং হচ্ছে। আপডেট করি, এই যে উপরে একটা পার্ট যায় না, এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে করতে পারবেন না। এখন আমি চাচ্ছি, এই যে আমি দুইটা অংশে একটা ভিডিও রাখছি এবং বাম দিকে আমার দুইটা টেক্সট লেআউট রাখছি, আমি এটাকে সেভ করব। আমি এটাকে অন্য পেজে ইউজ করতে চাই। অন্য পেজে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি এটাকে কিভাবে রাখবো, সেভ করব। আমি এখান থেকে এই যে পুরা কন্টেইনারটা আছে না, এখানে এই যে গিয়ার সাইন আছে, এডিট কন্টেইনার, এখানে ক্লিক করব। এটার রাইট বাটনে ক্লিক করব গিয়ার সাইনটার উপরে করে, আমি যদি বলি সেভ অ্যাজ এ টেমপ্লেট, আমি বলবো মাই কাস্টম ব্লক বলে আমি সেভ করলাম। সেভ হয়ে গেছে মাই কাস্টম ব্লক নামে। এখন আমি এই জিনিসটাকেই, এই ডিজাইনটাকেই আমি অন্য একটা ভিডিও দিব এটার নিচে। তাহলে আমি কি করতে পারি, প্লাস সাইনে ক্লিক করব, প্লাস সাইনে ক্লিক করব, দুইটা আমার একটা কন্টেইনার নেব যে দুইটা পার্ট আছে, অথবা আমি এই প্লাস সাইনে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করব, মাই টেমপ্লেটস, ইনসার্ট, অ্যাপ্লাই। আমি ওই অংশটা, সেম পার্টটা এখানেই করলাম। তার মানে আমি চাইলে এই সেম টেমপ্লেটটাকে আমি অন্য একটা পেজে আমি এটাকে ইনসার্ট করতে পারতেছি, সময় বাঁচতেছে আমার।
বাজাচ্ছি এবং একই ডিজাইন আমি একটা ডিজাইন করার পরে আমি অন্য পেজে এটাকে অ্যাজ এ টেমপ্লেট সেভ করে রেখে অন্য পেজে আমি এটাকে ইউজ করতে পারতেছি। এটাই হচ্ছে টেমপ্লেটিং এর একটা সুবিধা এখানে। ওকে, আজকে এই পর্যন্তই। আমি যেগুলো দেখাইছি এই জিনিসগুলো আপনারা এখন প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে শেষ করে দিব, এটার বেশ কিছু পার্ট আছে, অ্যাডভান্স লেভেলটা দেখাবো। অ্যাডভান্স লেভেলটা দেখানোর পরে আমরা ল্যান্ডিং পেজের এলিমেন্টস পেজ আমাদের শেষ হয়ে যাবে, একটা প্রজেক্ট করব, আমরা একটা ল্যান্ডিং পেজ করব, অন্যান্য পেজগুলো করব। নেক্সট ক্লাসে এটা শেষ করে দিব, তারপরে আমরা অন্য মডিউলে চলে যাব। এখন আপনাদের আর কোনো, এটার একটা অ্যাডভান্স পার্ট বাকি আছে। এটা ছিল এলিমেন্টর দিয়ে ল্যান্ডিং পেজের প্রথম পার্ট, সেকেন্ড পার্টটা নেক্সট ক্লাসে হবে, হয়ে আমরা নেক্সট মডিউলে চলে যাব। এখন